হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা ক্লাসে। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 মাধ্যমিক 2026। এবছর তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক পরীক্ষার রেজাল্ট এবার ভালো হতে চলেছে, কারণ তোমাদের প্রদীপ স্যার ভালো করে ডিটেলসে সব অঙ্ক শিখিয়ে দিচ্ছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আজকে তোমাদের মডেল কোশ্চেন পেপার 16 নম্বর নিয়ে এসেছি। এর আগের মডেল সেট 1 থেকে 15 নম্বর মডেল সেট দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা আমার চ্যানেলে চলে যাও, আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখো, প্রত্যেকটা মডেল সেট তোমাদের দেওয়া আছে। আর চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের যে অঙ্কগুলো আছে আমরা চলে যাবো অঙ্কগুলোতে। দেখো, প্রথম যে অঙ্কটা আছে 1 নম্বর কী বলছে দেখো, এখানে ABC তিনজনে মোট 6x টাকা দিয়ে ব্যবসা শুরু করে 1 বছর পর তাদের লাভের অনুপাত 1:2:3 হলে বি ব্যবসায় নিয়োজিত করে কত টাকা, মানে বি এর মূলধনটা কিন্তু বের করতে বলেছে। বি ব্যবসায় কত নিয়োজিত করে, বি এর মূলধন কত। এখানে মোট মূলধন দেওয়া আছে, তাদের লাভের অনুপাত দেওয়া আছে, তাহলে বি এর এটা মূলধনটা কত সেটা আমাদের বেরিয়ে আসবে। তাহলে এখানে আমাদের করতে হবে কি, আমাদের যেটা করতে হবে দেখো, এখানে তিনজন আছে ABC, তাহলে এখানে অনুপাতটা দেখো যেটা দেওয়া আছে, মানে তাদের যে লভ্যাংশের অনুপাত A:B:C, এদের লভ্যাংশের অনুপাত আছে 1:2:3। আর মোট মূলধন বলে দিয়েছে। তাহলে বি এর যে মূলধন যেটা বের হবে দেখো, তাহলে আমরা এখানে বি এর মূলধনটা বের করব। তাহলে বি এর মূলধন হবে, দেখো বি আমাদের কোনটা, বি হচ্ছে 2, তাহলে 2 আনুপাতিক যোগ দেখো, মানে 1 2 3 এদের যোগ, তো 1 2 3 3 আর 3 6, তাহলে আনুপাতিক যোগ 6 ইন্টু মোট মূলধন যেটা আছে 6x। এই দেখো, এটা সরল করি আমরা কি পেয়ে যাব, বি এর মূলধনটা পেয়ে যাব। এটা বি এর মূলধন বের করছি, 6 কেটে দাও। তাহলে আমাদের দেখো তো এখানে 2 আর x গুণ করে 2x রয়ে গেল, তাই 2x টাকা। বি এর মূলধন কত পেলাম, 2x টাকা। দেখো অপশান আমাদের বি নাম্বার অপশানটা আছে অ্যান্সার। চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলেছি, আমাদের একটা দেখো দ্বিঘাত করণী থেকে আমাদের অঙ্কটা আছে। এভাবে আমাদের দেওয়া আছে একটা সমীকরণ দ্বিঘাত করণী, এই সমীকরণ থেকে বি এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে করব কি, এই যে আছে না আমাদের বাম পক্ষে আছে 2 + b√3, আর ডান পক্ষে আমরা হর করণী নিরসন করব। ঠিক আছে, হর থেকে করণী সরাবো। হর থেকে করণী সরাতে গেলে কী করতে হবে, আমাদের করতে হবে দেখো, এই যে যেটা আছে, মানে আমাদের যেটা আছে সেটা লিখে দাও। 1/2 + √3 আছে, আমরা বসিয়ে দিলাম। আমরা এখন গুণ করে দেবো এই যে 2 - √3 দিয়ে, মানে হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দাও। তো আমাদের উপরেও গুণ করতে হবে 2 - √3, এভাবে করে নিতে হবে। এটাকে বলা হয় হর করণী নিরসন। আচ্ছা, এদিকে থাক, আমরা ডান পক্ষে সরলটা করি। উপরে 2 - √3, একের তো দাম নাই। আর এখানে এটা a + b × a - b, এটা হচ্ছে a² - b² সূত্রটা তোমরা জানো, a² - b, b হচ্ছে √3 তার স্কোয়ার। আচ্ছা, 2 - √3 আর 2 এর স্কোয়ার কত হয় 4 মাইনাস, আর √3² 3 সমান। আচ্ছা, এখানে দেখো 4 থেকে 3 বিয়োগ করে কত হবে, 4 থেকে 3 বিয়োগ করলে তো 1, তাহলে হর যখন 1 হলো, লবটা রয়ে গেল আমাদের 2 - √3। আর এদিকে কত আছে, এদিকে আছে 2 + b√3 ছিল বাম পক্ষে, বা 2 + b√3 সমান। দেখো আমরা কী করবো, এর মতো তৈরি যদি করি, আমরা প্লাস আছে তো প্লাস দিয়ে দিলাম, তাহলে এখানে আমরা -√3 করে নিব এভাবে। দেখো তাহলে এবার লক্ষ্য করো তো, এই যে দেখো 2 মিলেছে, এই যে √3 মিলে গেছে। তাহলে এখানে দেখো বি এর জায়গায় কে আছে, দেখো আমি আরেকভাবে এটাকে সাজাচ্ছি, আরেকটু তোমাদের সাজিয়ে দিয়ে আরও ধরতে পারবা। 2 প্লাস আমরা এখানে -1 দিলাম, তারপরে আমরা √3 দিলাম। দেখো এবার বোঝা যাচ্ছে, দেখো যে বি এর জায়গায় -1 আছে, 2 মিলেছে প্লাস মিলেছে, √3 মিলিয়ে দিলাম, তাহলে বি এর জায়গায় কে বসে আছে দেখো, তাহলে বি এর জায়গায় -1,
তো আমাদের যে বি এর মানটা বের করতে বলেছিল, তাহলে দেখো আমরা এখান থেকে আমরা বি এর মানটা বলতে পারবো -1 বলতে পারবো। তো অ্যান্সার কিন্তু -1 বি এর মান। এই যে বলেছিল বি এর মান হবে কত, -1, যেটা সি নাম্বার অপশানে। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, এবিসিডি একটি বৃত্তস্থ সামুদ্রিক হলে কোন ডি এর মান আমাদের বের করতে বলেছে। বৃত্তস্থ সামুদ্রিক, দেখো আমাদের জানতে হবে যে বৃত্তস্থ সামুদ্রিক হয় আয়তক্ষেত্র হয়ে যায়, এটা কিন্তু আমাদের জানতে হবে। মানে বৃত্তস্থ সামুদ্রিককে আয়তক্ষেত্র বলা যাবে, যে কোনো বৃত্তস্থ সামুদ্রিক হয় আয়তক্ষেত্র, এটা প্রমাণ আছে তোমাদের বইতে। তো আমরা যদি বৃত্তস্থ সামুদ্রিক তৈরি করতে চাই, তাহলে এই যে দেখো তো আমাদের বৃত্তস্থ সামুদ্রিক যেটা আয়তক্ষেত্র তৈরি হবে এখানে, তাহলে আমরা এই যে দেখো এভাবে করে আমরা একটা পাবো। তাহলে এখানে যদি বলি এ বি সি ডি, তাহলে এ বি সি ডি বৃত্তস্থ সামুদ্রিক হলে এটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো। আচ্ছা, আয়তক্ষেত্র যে ডি কোণটা আছে, দেখো যখন এটা আয়তক্ষেত্র হবে, এ বি সি ডি যদি আয়তক্ষেত্র হয়, তাহলে আমরা কি জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি। মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণও 90 ডিগ্রি, এই কোণও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে কোণ ডি এর মান কত, 90 ডিগ্রি পেয়ে গেলাম, বি নাম্বার অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো আমাদের এখানে, দেখো যে কট আলফা সমান ট্যান বিটা প্লাস গামা, এটা যে বিটা প্লাস গামা, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান বের করতে বলেছে, খুব সহজে হয়ে যাবে। দেখো আমরা কি করব, কট আলফা আছে না, থাক, এই যে ট্যান বিটা প্লাস গামা আছে, তাহলে আমরা দেখো পূরক কোণের সূত্র আমরা কাজে লাগাবো। ট্যানটাকে আমরা কট লিখে দিলাম, দেখো কট, আর একে লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস গামা। এই যে দেখো, মানে এবার এইভাবে করলাম, দেখো মানে এটার জায়গাটা লিখতে পারবো, কারণ দেখো কট 90 ডিগ্রি মাইনাস এটাকে থিতা ধরে নাও, তাহলে ট্যান থিতা হয়ে যায়, এটা পূরক কোণের সূত্র আছে, কট 90 ডিগ্রি মাইনাস থিতা ট্যান থিতা, মানে এটা থেকে এটা পাবো, ঠিক আছে। তাহলে এটা থেকে যদি আমরা এটা পাই, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারবো। দেখো আমরা লিখে দিয়েছি। এবার করব কি, উভয় দিকে কট কট ভ্যানিশ করে, দেখো কট কট ভ্যানিশ করে আলফা সমান আলফার মানটা এই যে মানে যে কটটা যদি হারিয়ে যায়, তাহলে আলফা সমান থেকে যাবে এই যে পুরো কোণটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস গামা। এই যে দেখো, তাহলে এখানে একটু সরল করে নিই, এর মানটা বেরিয়ে আসবে আমাদের আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, এখানে দেখো মাইনাস গামা, বন্ধনী উঠালে মাইনাসটা ভিতরে চলে যাবে, এই দেখো দুজনই মাইনাস হয়ে যাবে। তাহলে এবার আমরা কি করব, মাইনাস বিটা মাইনাস গামাকে আমরা বাঁ দিকে নিয়ে আসি, তাহলে বা আলফা, এটা প্লাস বিটা হয়ে যাবে, এটা প্লাস গামা হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, আর এর 90 ডিগ্রিটা বসিয়ে দিলাম। দেখো আমাদের এরই মান বের করতে বলেছিল যে আলফা প্লাস বিটা প্লাস গামা মান কত পেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে 90 ডিগ্রি, দেখো এখানে 90 ডিগ্রিকে আমরা লিখতে পারবো π/2। এই যে দেখো 90 ডিগ্রি মানেই π/2, কারণ দেখো তোমাদের জানতে হবে পাই যেটা রেডিয়ানে, ঠিক আছে, পাই হচ্ছে রেডিয়ানের মানটা আছে মানে বৃত্তীয় মানে, তাহলে পাই সমান হয় 180 ডিগ্রি, ঠিক আছে, এটা ষষ্ঠিক মানে, এটা হচ্ছে বৃত্তীয় মানে, এটা ষষ্ঠিক মানে, তাহলে পাই সমান মনে রাখবো 180 ডিগ্রি। তা পায়ের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে দেখো 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে। তা 90 ডিগ্রিকে আমরা লিখতে পারবো π/2 লিখতে পারবো, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তা দেখো আমাদের কিন্তু মানটা পেয়ে গেছি, এবার এর মানটা π/2 দেখো সি নাম্বার অপশানে। চলে যাবো আমরা এবার 5 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন করে দিলাম। 5 নম্বর প্রশ্নটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে, শঙ্কুর উচ্চতার ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর শীর্ষকোণের মান। আচ্ছা দেখো শঙ্কু, আমরা আগে শঙ্কুর একটা ছবি তৈরি করে নিই। দেখো শঙ্কুর ছবিটা আমরা এইভাবে তৈরি করতে পারবো। আচ্ছা এখানে আমাদের ভূমি আর উচ্চতা সমান বলেছে, তার ছবিটা একটু আমাদের চেঞ্জ হবে, তা ছবিটাকে আমরা একটু এভাবে করি। দেখো মানে আমাদের এই যে ভূমিটা এভাবে ভূমি নিলাম, আর উচ্চতাটা একটু কম হবে, এখানে উচ্চতাটা বেশি হয়ে গেছে, দেখো। তাহলে আমাদের যখন এই যে ভূমির ব্যাসার্ধটা আর উচ্চতা যখন সমান হয়, তাহলে ছবিটা আমরা এইভাবে আঁকবো। আমি এখানে এই জায়গায় বিন্দুটা করে দিলাম, দেখো। তাহলে আমরা এখানে ব্যাস আর এই যে এইভাবে করে এইদিকে যোগ করে দিলাম, আর এভাবে যোগ করে দিলাম, দেখো যাই হোক। আর লম্ব উচ্চতায় যে এখানে দেখালাম, এই যে এবার এখানে ও নাম দিলাম,
এটা এ, এটা বি নাম দিয়ে দিলাম। মানে এখানে ও এ আর ও বিকে সমান দেখাতে হবে, মানে ও এ সমান সমান ও বি, ঠিক আছে। যাই হোক, এটা আমাদের ভেবে নিতে হবে আছে, সমান আছে এটা। তাহলে এই যে দেখো, এই যে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা সমান, মানে ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এখানে উচ্চতা আর হয়ে যাবে, মানে ও এ ও বি কত হয়ে যাবে, আর আমরা নিতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো শঙ্কুর শীর্ষকোণের মান, তো শঙ্কুর শীর্ষকোণ কোনটা, এই কোণটা। দেখো এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা এই কোণের মান আর এই কোণের মান বলতে পারবো। এই দুটো বাহু যদি সমান হয়ে যায়, ও এ আর ও বি সমান হলে এই দুটো কোণও তো সমান হবে। তাহলে এরা কত ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি করে আসবে। আর এই কোণটা আমরা পেয়ে যাবো 45 ডিগ্রি, তাই তো, 45 45 90। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের জানতে হবে এই যে আমাদের দেখো এই যে শীর্ষকোণটা, এটা হচ্ছে দেখো শীর্ষকোণের ওবিটা সমদ্বিখণ্ডক, শীর্ষকোণের সমদ্বিখণ্ডক হবে এই ওবিটা, এই যে উচ্চতাটা, লম্ব উচ্চতা। তাহলে সমদ্বিখণ্ডক হলে দুটো কোণ কী আছে, এখানে সমান আছে, মানে এইদিকে 45 ডিগ্রি পেলে তোমরা এই দিকেও পেয়ে যাবা 45 ডিগ্রি। এই যে দেখো, তাহলে শীর্ষকোণটা কত হয়ে গেল আমাদের, শীর্ষকোণটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি, শঙ্কুর শীর্ষকোণের মান। এই কোণটা আমাদের কিন্তু পুরো কোণটা কত পেয়ে যাবো আমরা, 90 ডিগ্রি পেয়ে যাবো। 45 ডিগ্রি 45 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে, শঙ্কুর শীর্ষকোণের মান হবে 90 ডিগ্রি। কখন, যখন শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ যদি সমান হয়ে যায়, তাহলে শঙ্কুর শীর্ষকোণের মান 90 ডিগ্রি। অপশান এ নাম্বার। 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে আমাদের দেখো কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলির মধ্যমা বের করতে বলেছে। আচ্ছা দেখো, তাহলে মধ্যমা আমরা কি করে বের করব, দেখো মধ্যমা পাওয়ার জন্য আমরা কি করি, আমরা দেখব যে এইদিকে কটা সংখ্যা আছে। মধ্যমা পাওয়ার জন্য আগে সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেব মানের ঊর্ধ্বক্রম অনুসারে। চলো তো দেখো, তো প্রথমে সবচেয়ে ছোট দেখলে পরে তোমরা এখান থেকে 10 খুঁজে পেয়ে যাবা, এই যে 10টা। তারপরে কিন্তু 12 পেয়ে যাবা, 12। তারপরে পাবা 14, এই যে 14টা আছে। 14-এর পর 15 আছে, 15-এর পর পেয়ে যাবা এই যে 18টাই আছে। 18-এর পর পেয়ে যাবা 20টা পেয়ে যাবা, ঠিক আছে। 20-এর পর, আচ্ছা 20-এর পর পেয়ে যাবা 22 পাবা, এই যে 22টা আছে। 22-এর পর পাবা 24, 24-এর পরে তোমরা পাবা 100 পাবা, 24-এর পরে 100, 100-এর পর 200, এই যে 200টা। দেখো তাহলে সংখ্যা কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে জোড় সংখ্যা আছে। তাহলে তোমরা কি করবা, দেখো এইদিকে 4 জন বাদ মারো আর এইদিকে 4 জনকে বাদ দিয়ে দাও। 4 জন বাদ দিলে এই যে দেখো এই যে মধ্যে যে 2 জন থেকে গেলো, এদের যে গড় মানটাকে বলবো আমরা মধ্যমা, ঠিক আছে। তাহলে মধ্যমা বলতে দেখো, আমরা মধ্যমা বলতে এই যে মধ্যমা হবে 18 + 20, এই দুটো সংখ্যার গড় মান কী করে বের করবো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 18 + 20/2, এই মানটাই হচ্ছে আমাদের কি মধ্যমা বলা হয়, এই সংখ্যাগুলির মধ্যমা, ঠিক আছে। এইভাবে কিন্তু মধ্যমা নির্ণয় করা হয়। চলো সরল করে নাও। তাহলে 18 আর 20 যদি যোগ করো কত পাবা, এটা পেয়ে যাবা 38 পেয়ে যাবা, নিচে 2 দিয়ে কাটাকাটি করলে এটা পেয়ে যাবা 19 পেয়ে যাবা। তাহলে দেখো আমরা মধ্যমার মান কিন্তু আমরা 19 পেয়ে গেলাম। 19 আমাদের অ্যান্সার, যেটা ডি নাম্বার অপশানে আছে। এরপরে আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলো, শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। যে ওয়াই টাকার 2টি বছরের সুদ, সময়টা দেখো 2টি, সাধারণত সময়টা টি বছর থাকে, এখানে 2টি দিয়েছে। আচ্ছা, তাহলে 2টি বছরের সুদ x টাকা হলে সুদের হার কত হবে, সুদের হার আমাদের বের করতে বলেছি। আচ্ছা, সরল সুদের অঙ্ক দেখো আমাদের বেরিয়ে আসবে। তা আমরা কি করব, সুদের হার যেটা হচ্ছে আর এর মানটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা সুদের যে সূত্র আছে, আই সমান সমান, আই হচ্ছে সুদ, আই সমান সমান পিটি r/100। এখানে পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। আর এখানে 100টা, যেহেতু r%, সুদের হার পার্সেন্টেজে থাকে, তার জন্য আমাদের নিচে 100 দিতে হবে। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো এখানে আমাদের যে সুদটা আছে না, আই সমান সমান আমাদের বলে দিয়েছে, দেখো ওয়াই টাকার, এটা হচ্ছে ওয়াই টাকার, তাহলে ওয়াই টাকাটা কিন্তু আমাদের এখানে আসল, ওয়াই টাকার 2টি বছরের সুদ x টাকা বলে দিয়েছে, তাহলে সুদটা কিন্তু আমাদের x টাকা। মানে সরল সুদের অঙ্ক তোমাদের বুঝতে গেলে, ধরো তোমরা ব্যাংকে 10,000 টাকা রাখলা,
10,000 টাকা ব্যাংকে জমা রেখেছ, তোমাকে 10% হারে সুদ দিবে। তাহলে 10,000 টাকাটা আসল, কত হারে সুদ দিবে? 10% হারে। তাহলে সুদের হারটা 10%। কত বছর টাকাটা রাখবা ব্যাংকে? তুমি ধরো 2 বছর রাখবা, তার সময়টা টি হচ্ছে সময়, 2 বছরে রাখবা। তাহলে তোমার সুদ তোমার কী হবে? সুদটা তুমি পাবা 2 বছরের সুদ একটা 10% হারে। এভাবে এখানে হিসাব করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তা দেখো আমরা এই ক্ষেত্রে আমরা সুদ হচ্ছে এক্স টাকা বলে দিয়েছি, আসল হচ্ছে ওয়াই টাকার, যে টাকা বলবে ওয়াই টাকার, তার আসলটা কিন্তু এখানে ওয়াই, পি এর জায়গায় আমরা ওয়াই বসাবো। টি যেটা সময় 2t বলেছে, তাহলে টি এর জায়গায় কিন্তু আমরা 2t লিখবো। আর এর মানটা বের করতে বলেছে, আর আমাদের থাকবে, আর নিচে 100। এখান থেকে আর এর মানটা বের হলেই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো দেখো তো আমরা আর এর মানটা বের করি, তাহলে ওয়াই গুণিত 2t ইন্টু আর সমান সমান 100x। আচ্ছা, এখানে কিন্তু আমরা কাটাকাটি করে দেবো, দেখো 2 আর এদিকে 100, কত যাবে? এটা 50 হয়ে যাবে। তাহলে দেখো তো আমরা সরল করে কত পেয়ে যাব? তাহলে এখানে রয়ে যাবে আমাদের, যদি আমাদের আর এর মানটা তো বের করতে হবে, তাহলে আর সমান সমান কত পাবো? এদিকে তো 50x থেকে গেল, আর এখানে ওয়াই আর যেটা আছে আমরা, সরি ওয়াই আর না, আরটা তো আমরা এখানে রাখলাম, তাহলে ওয়াইটি থেকে গেল, তাহলে ওয়াইটিটা এখানে নিচে নামিয়ে দিলাম। এই যে আমাদের আর এর মান, সুদের হারটা তাহলে এত %। এই যে আমাদের দেখো, এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের বলেছিল সুদের হার বের করো, তো সুদের হারটা আমরা কত পেলাম? এখানে লিখে দিচ্ছি আমি, দেখো এই জায়গায় লিখে দেবো 50x বাই ওয়াইটি, ঠিক আছে? এত % আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বর দেখো, এখানে 3টি সংখ্যা আছে, আমাদের চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে। আচ্ছা, চতুর্থ সমানুপাতি দেখো আমরা পেয়ে যাব, এখানে 3টি সংখ্যা যেটা আছে, 3 আছে, 4 আছে, 6 আছে। চতুর্থ সমানুপাতিকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে? প্রথম সমানুপাতি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এক্স ধরে নিলাম। এক্সের মানটা আমরা বের করব। এখন 4টি সংখ্যা যদি সমানুপাতে থাকে, তাহলে আমরা লিখতে পারবো 3:4 সমান সমান 6:x, এটা লিখতে পারবো। 4টি সংখ্যা সমানুপাতে থাকলে প্রথম দুটো অনুপাত সমান সমান শেষের দুটো অনুপাত, এটা কিন্তু সমান হবে। ওকে, এটা মনে রাখবা। এবার আমরা অনুপাতকে বাই করে দেবো, এই যে এখান থেকে এক্সের মানটা আমরা বের করে নেব। আর এখানে 3 1 কে 3, 3 দিয়ে 6, তো বর্জগুণ করে নাও তো এখান থেকে, x একে x আর 4 আর 2 গুণ করে কত হবে? 8। তো চতুর্থ সমানুপাতে আমরা পেয়ে গেছি 8 পেয়ে গেছি, অ্যান্সারটা আমাদের 8। 3 নম্বর প্রশ্ন, দেখো প্রশ্নটা বলছে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি কি হবে? তো প্রশ্নটা কি বলতে চাইছে, দুটি ত্রিভুজ আছে এখানে, তোমাদের দেখাচ্ছি দুটি ত্রিভুজ। দেখো ধরো আমাদের এখানে দুটি ত্রিভুজ, একটা ত্রিভুজ নিয়ে নিলাম, এই যে আমাদের ধর ত্রিভুজ এবিসি, আর একটা ত্রিভুজ নিলাম, এই যে ত্রিভুজ PQR। এইভাবে আমরা দুটো ত্রিভুজ নিয়ে নিলাম। ওকে, এখন দেখো যেটা বলেছে প্রশ্নে, এই যে দুটি ত্রিভুজ নিলাম, এদের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে আছে, দৈর্ঘ্যের পরিমাপ, তাই না? দেখো মানে এখানে AB এবং বলেছে প্রশ্নে AB বাই PQ নিলাম, এই যে অনুরূপ বাহুগুলি, হ্যাঁ অনুরূপ বাহুগুলির অনুপাতগুলো, এটা সমান সমান বলেছে BC বাই QR। এই যে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাতগুলো সমান বলেছে। আর আমরা এসির সঙ্গে AC বাই এই যে PR, এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এভাবে। তাই দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত, মানে অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাতগুলো যদি সমান হয়, এখানে অনুরূপ কথাটা বলেনি কিন্তু অনুরূপ বাহুগুলি হবে, হ্যাঁ। তাহলে দুটি ত্রিভুজে অনুরূপ বাহুগুলির অনুপাত যদি সমান হয়, এভাবে যদি হয়, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা বলবো সদৃশ্য ত্রিভুজ। তাহলে অ্যান্সারটা হবে আমাদের সদৃশ্য, ঠিক আছে? সদৃশ্য ত্রিভুজ। আচ্ছা, এবার দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় থাকবে, তাই না? ভালো প্রশ্ন। তো দেখো তো এটা প্রশ্ন এভাবে করবা, এখানে আমি যদি দেখাচ্ছি তোমাদের, দেখো ধরো আমাদের এই যে ঘুড়িটি এর উচ্চতা, এটা হচ্ছে মাটি, আর এখান থেকে একটা ঘুড়ি উড়ছে,
এই যে দেখো, তাহলে এখানে আমরা এটা ধরি এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, মানে এখান থেকে একজন ঘুড়িটা উড়াচ্ছে, ঘুড়িটা এই জায়গায় আছে, এই বিন্দুতে ঘুড়িটা আছে, ঠিক আছে। আর আমাদের যেটা বলেছে দেখো, ঘুড়িটির উন্নতি কোণ যেটা বলেছে 60 ডিগ্রি, এই কোণটা আমাদের 60 ডিগ্রি আছে। আর সুতোর দৈর্ঘ্য, সুতো দেখো ঘুড়িটি যে উড়াচ্ছে এখান থেকে, তাহলে এসিটা কিন্তু আমাদের সুতোর দৈর্ঘ্য, তাহলে যে 20√3 মিটার, এই যে সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার এসিটা। আচ্ছা, এভাবে আমাদের প্রশ্ন বলে দিয়েছে। তাহলে ঘুড়িটি মাটি থেকে, এই যেখানে মাটি আছে, মাটি থেকে ঘুড়িটির উচ্চতা মানে এ বির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এ বি কত, সেটা আমরা দেখো এ বির মানটা বেরিয়ে আসবে আমাদের। কিন্তু দেখো এই যে এটা দেওয়া আছে, এটা তো আমাদের 90 ডিগ্রি কোণ, তার সমকোণী ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ হবে। দেখো কোণ সাপেক্ষে ভূমি এটা বিসিটা, আর লম্ব এ বিটা। তাহলে আমরা এই লম্ব আর অতিভুজ দুটো বাহুর অনুপাত দেখাবো। আমরা করব লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, লম্ব আর অতিভুজ বাহুর অনুপাতকে বলা হয় সাইন বলা হয়। তা লম্ব, যে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজের যে অনুপাতটা, যে লম্ব আর অতিভুজ এই দুটো বাহুর অনুপাতকে বলা হয় কি বলা হয়, সাইন বলা হয়। কত ডিগ্রি কোণের সাপেক্ষে, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। এখন এখান থেকে দেখো এসির মানটা, এ বির মানটা পেয়ে যাবো, এসির মান জানা আছে, তাহলে এ বিটা আমরা রেখে দিলাম। এসির মান হচ্ছে 20√3 সুতো দৈর্ঘ্য যেটা, আর সাইন 60 ডিগ্রির মান তোমাদের জানতে হবে 6 থেকে √3/2। তাহলে দেখো তো আমরা এখান থেকে সরল করে এ বির মানটা পেয়ে যাব, এটা কাটাকাটি করে 10 পেয়ে যাবো, তো এখান থেকে 1 রয়ে গেল। এবার যদি আমরা দেখো বর্গগুণটা যদি করে নিই, তাহলে এ বি আর 1 মানে এ বি, আর এখানে দেখো আমাদের এখানে 10√3 আছে, মানে এভাবে দেখো, এটা তো আমাদের 10√3 গুণিত √3, এরা গুণ হয়ে যাবে, এদিকে tan√3 আছে, এদিকে √3 আছে। এ বি সমান সমান, আচ্ছা 10 গুণিত, আচ্ছা √3 গুণ করে কত হবে, এটা 3 হয়ে যাবে এটা। আচ্ছা এ বি সমান সমান 10 3 কত হয়, 30, তাহলে এই যে আমাদের দেখো 10 3 30, তাহলে এ বির মান কিন্তু আমার পেয়ে গেছি। এই যে বলেছিল মাটি থেকে ঘুড়িটি কত উচ্চতায় আছে, আমাদের আছে এই যে 30 মিটার, অ্যান্সারটা আমাদের কত পেয়ে গেছি 30 মিটার। তাহলে আমাদের যেটা বলেছে ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় থাকবে, তাহলে অ্যান্সারটা এখানে পেয়ে যাব 30 মিটার, এককটা আছে 30 মিটার। আচ্ছা মি দিয়েছিলাম, মি থেকে মিটার, এটাই আমাদের অ্যান্সার। এবার 5 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য বের করতে বলেছে। ভালো প্রশ্ন, আমাদের একটা চোঙের কথা বলেছে। তাহলে দেখো তো এখানে কীভাবে অ্যান্সারটা বের হবে আমাদের। আমি একটা চোঙের ছবি এঁকে দেখাচ্ছি তোমাদের, ছবি এঁকে বুঝিয়ে তারপরে করাবো। চোঙ বলতে দেখো একটা গ্লাস আকৃতি দেখায়, এই যে দেখো এভাবে একটা ধরো গ্লাস আঁকলো, তো এই যে একটা চোঙ, এই দেখো চোঙের এই তলটা বৃত্তাকার আছে। আচ্ছা এই যে চোঙটিতে সর্বাপেক্ষা যে দণ্ড রাখবে তার দৈর্ঘ্যটা কিন্তু এখানে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো দণ্ডটা কিন্তু এই বরাবর রাখতে পারবে, এখান থেকে এই যে দেখো এই বরাবর দণ্ডটা কিন্তু রাখতে পারবে। এখানে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস বলতে আমি বলে দেবো এই যে চোঙের ব্যাস এভাবে একটা যোগ করতে হবে, এই যে এটা আমরা এ বি আর এটা সি নাম দিয়ে দিলাম। এখানে এ বিটা কিন্তু চোঙের ব্যাস, যার দৈর্ঘ্য বলে দিয়েছে এ বিটা আমাদের বলেছে 3 সেমি বলেছে, 3 সেমি, ওকে। আর উচ্চতা যেটা বিসি আমাদের আছে, বিসি হচ্ছে আমাদের উচ্চতা, যেটা 4 সেমি বলেছে। তাহলে আমাদের যে দণ্ডের দৈর্ঘ্য যেটা এসি দণ্ডটা, এই দণ্ডের দৈর্ঘ্য পেয়ে যাব, কারণ এটাতে আমাদের সমকোণী ত্রিভুজ হবে, এই যে এ বি সি ত্রিভুজটা। তাহলে সমকোণী ত্রিভুজের দেখো এসিটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম আমরা জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই যে দেখো এখান থেকে এসির মানটা পেয়ে যাব সহজে আমরা, চলো মান বসাই। এ বি 3, বিসি 4, এটা 9 হয়ে যাবে, এটা 16 পেয়ে যাবে ভেঙে, তাহলে এটা যোগ করলে এটা পেয়ে যাবা 25 পেয়ে যাবা।
এসি স্কোয়ার যদি 25 হয় তাহলে আমরা দেখো এসির মান কত পেয়ে যাব, তাহলে 25-এর বর্গমূল 5, দেখো 5 সেমি হয়ে গেল আমাদের এসি দৈর্ঘ্য। আমাদের যে বলেছিল যে আমাদের যে সেই চৌংটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত পেলাম, 5 সেমি পেয়ে গেছি আমরা অ্যান্সারটা। এই যে আমাদের 5 সেমি, তাহলে আমরা লিখে দেবো এখানে তার দৈর্ঘ্য হবে 5 সেমি। আচ্ছা, সেমি তো আছেই, 5 বসে দেব। এবার 6-এর প্রশ্নটা দেখো, কোনো পর্যবেক্ষণের 2 ধরনের অজাইবের ছেদবিন্দু পি কমা কিউ হলে মোট পরিসংখ্যা কত হবে? খুব ভালো প্রশ্ন দেখো এটা। আচ্ছা, এই প্রশ্নের জন্য তোমাদের আমি বই থেকে দেখাবো, বই থেকে বুঝিয়ে দিই, তারপরে অ্যান্সারটা আমি বলছি তোমাদের দেখো বই থেকে চলে যেতে হবে পেজ নাম্বার 356 পাতায়। দেখো এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দুটি অজাইবের ছেদবিন্দুর কথা বলেছে, যে পি বিন্দুটা যে ছেদবিন্দু আছে, এই পি বিন্দুর স্থানাঙ্কই বলেছে পি কমা কিউ। তাহলে মোট পরিসংখ্যা দেখো পি কমা কিউ, তাহলে পরিসংখ্যা বলতে আমাদের দেখো এই যে আমাদের 0 থেকে গেছে টোটাল 100 অবধি গেছে, দেখো 0 থেকে 100 অবধি, এটা হচ্ছে মোট পরিসংখ্যা। তাহলে যে পি বিন্দু স্থানাঙ্ক দেখো মধ্যে কিন্তু পাওয়া যাবে, একদম মধ্যবিন্দু যেটাকে বলা হয় মধ্যমা। তাহলে এখানে এই যে দেখো, ঠিক আছে দেখো তো, তাহলে এখানে যদি পি বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এক্স যত আছে এই যে দেখো, তাহলে এখানে ওয়াইটা দরকার, ওয়াইটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 50 আছে ওয়াইয়ের পার্টটা, ঠিক আছে। আচ্ছা, ওয়াইয়ের পার্টটা যদি 50 হয় তাহলে মোট পরিসংখ্যা 50-এর ডবল হবে সবসময়, দেখো 100। তাহলে এই যে এই মানটা যত হবে তার দ্বিগুণ হবে, মানে এই মানটা আমাদের এখানে প্রশ্নে কত ছিল, কিউ দেওয়া ছিল না, তাহলে আমাদের যে মোট পরিসংখ্যা পেয়ে যাবো 2Q, তাই না। এই যে এই ক্ষেত্রে মোট পরিসংখ্যা কত হবে, 2 × 50 মানে 100 পেয়ে যাবা। তাহলে এই ক্ষেত্রে যে প্রশ্নে যে বলেছে, এই যে আমাদের এখানে কি বলেছে দেখো, এই যে দুটি অজাইবের ছেদবিন্দু যদি পি কমা কিউ হয়, এই যে কিউটা, তাই না, তাহলে কিউটা যদি এখানে হয় তাহলে মোট পরিসংখ্যা হয়ে যাবে 2Q। এই কিউ এর ডবল হবে, মানে যে কিউটা আছে না পার্টটা, এর ডবল হবে সবসময় মোট পরিসংখ্যা, মানে এখানে মানটা যা পাবা তাকে 2 দিয়ে গুণ করে দেবা, তাহলে মোট পরিসংখ্যা পেয়ে যাবা 2Q। এটা কিন্তু অ্যান্সার, যেটা তোমাদের কিন্তু এখানে বুঝালাম। দেখো ভালো করে দেখো জিনিসটা, এই যে দেখো পি বিন্দু যেটা, তাই না, তাহলে পি বিন্দুর যে পার্টটা 50 পার্টটা এখানে আছে, তাহলে এখান থেকে 50, তাহলে মোট পরিসংখ্যা বোঝাবে সম্পূর্ণটা, এই যে টোটাল যত দূর গেছে পরিসংখ্যাটা, এই যে 100 অবধি, এটাই মোট পরিসংখ্যা। তাহলে 50-এর দ্বিগুণিত হবে এখানে আমাদের কত, 100। এটা কিন্তু সবসময় হবে, এটা একদম মিডিলে আসবে এই জায়গাটা, একদম যে পরিসংখ্যা ঠিক মিডিলে পাবা এটা, ওকে। তাহলে এই যে আমাদের যেটা পাবো আমরা, দুটি অজাইবের ছেদবিন্দু যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই ছেদবিন্দুর থেকে আমরা বলে দিতে পারবো যে মোট পরিসংখ্যা কত হবে। মানে এই যে আমাদের যে কোটিটা আছে না, এটা ভুজ, এটা কোটি বলা হয়, তাহলে কোটির দ্বিগুণ হবে মোট পরিসংখ্যা, মানে কিউ আছে এখানে, তাহলে কিউ এর দ্বিগুণ, সেটা হবে 2Q। এই যে আমাদের অ্যান্সার, খুব ভালো প্রশ্ন ছিল, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে এগুলো। আচ্ছা চলো, এবার আমরা চলে যাব 3-এর প্রশ্নগুলো, সত্য মিথ্যা প্রশ্নগুলো চলে যাব। দেখো এখানে 3-এর 1-এর যে প্রশ্নটা আছে, বার্ষিক R% হার চক্রবৃদ্ধি সুদে X টাকার N বছরের সুদ কি এটা হবে, মানে চক্রবৃদ্ধি সুদ বলেছে, এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আছে। তো আমরা চক্রবৃদ্ধি সুদ বের করে দেখব, এটা হলে সত্য না হলে মিথ্যা। তা চলো তো আমরা সরলটা করি। চক্রবৃদ্ধি সুদ আমরা কি জানি, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা দেখো জানার আগে আমাদের জানতে হবে সমূল চক্রবৃদ্ধি যেটাকে সুদ আসলও বলা হয়। সমূল চক্রবৃদ্ধির সূত্র তোমরা মনে রাখবা, সূত্রটা হচ্ছে আমাদের P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এই যে P হচ্ছে আসল, R হচ্ছে বার্ষিক সুদের হার, আর n হচ্ছে সময়। এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি, মনে রাখবা। সমূল চক্রবৃদ্ধি থেকে, মানে সুদ আসল, এটা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিবা, তাহলে এই পুরো মানটাকে বলা হবে চক্রবৃদ্ধি সুদ। তাই এখানে মানগুলো বসাও। দেখো এখানে P বলতে আসল, X টাকার বলেছে, তাহলে আসলটা হচ্ছে X টাকা, 1 প্লাস, আর সুদের হারটা তো আরই বলেছে, তাহলে এখানে আরই থেকে যাবে R/100, আর সময় n বছর, সময়টা n বলে দিয়েছে প্রশ্নে, n থেকে যাবে, মাইনাস P, তো আসলটা হচ্ছে X। এই যে দেখো, তাহলে আমরা কিন্তু এটা পাচ্ছি। দেখো মানে এই যে সরলটা, এই মানটা, এটা কিন্তু কখনোই হবে না, এটা কি আসবে বলো তো, কখনই আসবে না। তোমরা যদি একটু সাজানো আরও চেষ্টা করি, তো এটাকে আমরা যদি সাজাই দেখো এভাবে পাবা, মানে আমরা এখান থেকে X কমন নিলাম, X কমন নিয়ে এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে দাও,
তাহলে উপরে 100 প্লাস আর এরকম পাবা, 100 প্লাস আর পাওয়ার এন, আর এখানে এই যে 100টা যদি দিকে করে দাও তবু 100 এন হয়ে যাবে। দেখো কীরকম সরলটা আসছে। দেখো এই ফিগারে কখনোই আনানো যাবে না, যে এই ফিগারে যে আসবে এই ফিগারে কিন্তু আসবে না মানটা, এরকম ফিগারে চলে আসছে আমাদের। তাহলে তো আমাদের চক্রবর্তী সুদ এটা কিন্তু হচ্ছে না, তাই না? আমাদের এই অনুযায়ী চক্রবর্তী সুদ হচ্ছে এটা। তাহলে এখানে যেটা বলেছে এটা তো আমাদের ঠিক বলেনি, তাহলে অ্যান্সার আমরা লিখে দেবো মিথ্যা। এই যে আমাদের অ্যান্সারটা মিথ্যা। আচ্ছা 2 নম্বর প্রশ্ন। আচ্ছা দ্বিঘাত সমীকরণ আছে, এই সমীকরণের বীজদ্বয় হলো এই যে আমাদের এক্সের মান দুটো আছে প্লাস মাইনাস দিয়ে। আচ্ছা এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বের করব, আমরা বের করে দেখব যদি এটা হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। তাহলে আমাদের যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা আমাদের জানতে হবে। তা দেখো আমি তোমাদের দেখাচ্ছি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। একটি দ্বিঘাত সমীকরণ সাধারণত কীভাবে হয়? একটি দ্বিঘাত সমীকরণ হয় এইভাবে, এই যে a² প্লাস bx প্লাস c = 0, ঠিক আছে? এটা আমাদের c। তাহলে এইভাবে একটি দ্বিঘাত সমীকরণ তৈরি হয়। তার এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় মানে এক্সের মান দুটি, শ্রীধর আচার্যের সূত্র আছে, একবারে এক্সের মান পাওয়া যাবে, সেটা হবে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। দেখো তোমরা লক্ষ্য করো এই সূত্রটাই কিন্তু দিয়েছে এখানে, একদম একই আছে। তাহলে এখানে এটা কখন হবে? যখন দ্বিঘাত সমীকরণটা এটা হবে, a² প্লাস bx প্লাস c = 0। কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণটা কী দেওয়া আছে দেখো, a² প্লাস bx প্লাস 2c, এখানে দেখো c এর জায়গায় 2c বলেছে। তাহলে তো আমাদের এক্সের মান দুটো এটাতে বেরোবে না, এই দ্বিঘাত সমীকরণের একটু অন্য ধরনের বেরোবে, তাই না? সেটা কী ধরনের বেরোবে আমি এখানে দেখাচ্ছি। এই ক্ষেত্রে যে হবে আমাদের যে বীজদ্বয় হবে, দেখো এক্সের মান হবে x -b, তো ঠিক আছে, প্লাস মাইনাস √b² মানে b² মাইনাস 4a, তো আমাদের এই আছে, কিন্তু সিটা দেখো আমাদের এখানে 2c আছে, এখানে একটু চেঞ্জ আছে, আর নিচে 2a। এখানে যদি তোমরা সরল করো এই যে এক্সের মানটা যেটা পাবা, এই যে -b প্লাস মাইনাস √b² মাইনাস এটা কিন্তু দেখো 8ac হয়ে যাচ্ছে এখানে, আর 2a দেখো 8ac, এখানে তো সেরকম নাই, এখানে তো 4ac আছে। তাহলে আমাদের কিন্তু এটাও আমরা কি পেয়ে গেলাম? মিথ্যা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখে দেব মিথ্যা। 3 নম্বর প্রশ্ন। তা 3 নম্বর প্রশ্নটা আছে, ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু O এবং OA = OB = OC, AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি C বিন্দু দিয়ে যায়। আচ্ছা তা এটা কি আমাদের সত্য হবে? চলো আমরা দেখি। এখানে আমাদের যেটা প্রশ্নে বলেছে, দেখো ABC আমাদের একটা ত্রিভুজ বলেছে, এই প্রশ্ন অনুসারে আমাদের ত্রিভুজটা তৈরি করতে হবে। তা আমরা দেখো তো ত্রিভুজটা তৈরি করতে পারবো। ত্রিভুজটা আমি এইভাবে তৈরি করে দেখাচ্ছি তোমাকে। এই যে ABC আমাদের ত্রিভুজ আছে না, আর এখানে কিন্তু আবার OA OB OC এরা কিন্তু সমান বলে দিয়েছে। তাহলে দেখো তো এই যে ত্রিভুজটা আমি এইভাবে দেখাচ্ছি তোমাকে, এই আর এখানে একটা বিন্দু নিয়ে নিলাম। আচ্ছা এখানে একটা বিন্দু আমাদের দেখাতে হবে, এই যে দেখো এটা আমরা A নাম দিলাম, এটা B নাম দিলাম, এখানে আমরা O নাম দিয়ে দিলাম, OA, আর আমাদের OA OB OC এটা সমান হবে। তাহলে এখানে আমি একটা বিন্দু দিলাম, C বিন্দু দিলাম, যেটা আমাদের C বিন্দু। এই যে আমাদের দেখো OC OB আর এদিকে আমাদের OA আছে। প্রশ্নে কিন্তু আমাদের এটা সমান বলে দিয়েছে না, তার ছবিটা এরকম তৈরি হবে। তাহলে এই যে আমাদের দেখো ত্রিভুজ কিন্তু আমরা ABC তৈরি করেছি, এই যে ABC ত্রিভুজ। আর AB বাহুর মধ্যবিন্দু কিন্তু বলেছিল O বিন্দু, সেটাও আমরা পেয়ে গেছি, এটা কিন্তু মধ্যবিন্দু। আর OA OC আর OB এরা সমান বলেছে, সমান করে আমরা তৈরি করলাম। এবার এখানে দেখো ABকে বেস করে বৃত্ত অঙ্কন করতে বলেছে আমাদের, তাহলে সেটা কি C বিন্দু হয়ে যাবে? দেখো তো এইভাবে যদি আমরা বেস করে ABকে বেস করে এইভাবে, এই যে C বিন্দু হয়ে যাবে বৃত্তটা, এভাবে বৃত্তটা তৈরি হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এরা কিন্তু OA OB OC এরা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাই না? একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান হয়েছে এরা। আর AB এখানে ব্যাস আছে, ABটা আমাদের ব্যাস। তাহলে AB ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা, এই কোণটা কত হবে? এই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, এই কোণটা হবে 90 ডিগ্রি।
তাহলে দেখো, তাহলে এই যে সমকোণী ত্রিভুজের, তাই না, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহুটা কী হবে, ব্যাস হবে। আর সমকোণী ত্রিভুজের এই যে 3টি শীর্ষবিন্দু দিয়ে যে আমাদের বৃত্ত অঙ্কন যদি করি আমরা, তাহলে আমাদের এই যে সি শীর্ষবিন্দু, সি বিন্দু দিয়ে কিন্তু যাবে বৃত্তটা। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা দেখো এই ত্রিভুজটা দিয়ে যে বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটা সি বিন্দু হয়ে যাবে, তাই না। তাহলে আমাদের কিন্তু এটা ঠিক আছে, এটা সত্য আছে। এবিকে বেস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দু হয়ে যায়, হ্যাঁ অবশ্যই সি বিন্দু হয়ে যাবে আমাদের। ওকে, এটা আমাদের পরিবৃত্ত, সমকোণী ত্রিভুজের একটি পরিবৃত্ত তৈরি হয়েছে। এখানে এই কোণটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কিন্তু সত্য অ্যান্সারটা, আমরা এখানে লিখে দেবো এভাবে সত্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আমাদের এখানে sec থিটা প্লাস ট্যান থিটা সমান সমান 2 হয়, তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা 1/2 হবে। চলো আমরা করি, এটা যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা জানতে হবে, sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, এই যে সূত্রটা, ঠিক আছে। এই সূত্র থেকে দেখো আমরা দেখাতে পারবো সত্য হবে না মিথ্যা হবে। এখন এটা এ, এটা বি ধরো, মানে sec থিটা এ আর ট্যান থিটা বি, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। চলো, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, আর এ মাইনাস বি। এই যে দেখো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 1, সূত্র বসিয়ে দিলাম। আমাদের দেখো প্লাসের মানটা দেওয়া আছে, এর মানটা 2, তাহলে এখানে আমরা 2 বসিয়ে দিলাম। sec থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1। আচ্ছা, আমরা এখানে বা sec থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1/2। এই দেখো, এই 2টাকে আমরা নিচে নামিয়ে দিলাম, 1/2। তাহলে আমরা দেখো sec থিটা মাইনাস ট্যান থিটা 1/2 পেয়ে গেছি, যেটা আমাদের দেখো এখানে দেওয়াই আছে, তাই এটা কিন্তু আমাদের সত্য পেলাম। তাহলে আমরা লিখে দেবো এটা সত্য পেয়ে গেছি, অ্যান্সার সত্য। এর পরের প্রশ্নগুলোতে চলে যাবো আমরা। পরের প্রশ্ন আমাদের যেতে হবে 3-এর আমরা 4 নম্বর করালাম, এবার 3-এর 5 নম্বর। এই যে দেখো, আমরা 3-এর 5 নম্বর প্রশ্ন। চলো দেখি 5-এর প্রশ্নটা কি বলছি। এখানে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি এটা হবে? আচ্ছা, তো চলো আমরা বের করে দেখব একটি গোলক এবং একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত বের হয়। এটা হলে সত্য, না হলে মিথ্যা। তাহলে এখানে আমাদের জানতে হবে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এই যে গোলক, যার ব্যাসার্ধ হচ্ছে আর বলে দিয়েছে ব্যাসার্ধ, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানবা 4πr²। এই যে এটা হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আর অর্ধগোলকের সমগ্রতল, দেখো অর্ধগোলকের ছবিটা যদি আমরা আঁকার চেষ্টা করি, এই যে মানে এই যে গোলকটার অর্ধেক, আর এখানে যেভাবে একটা যে তৈরি হবে, যেটা কেটে গেলে এটা একটা বৃত্তাকার তল তৈরি হবে, ঠিক আছে। এটা বক্রতল, এটা বৃত্ততল, সমতল এটা। তা দেখো তো, মানে অর্ধেকটা যেটা এই যে জায়গাটা, অর্ধেকটা এই যে বক্রতলের যে অর্ধেকটা 4πr² অর্ধেক, মানে এটা 2πr² পাবা, অর্ধেক যেহেতু, তাই না, এই পার্টটা অর্ধেক। এবার এই তলটা কত নিতে হবে, তখন তো বলতে পারবো সমগ্রতল, উপরের বক্রতল আর নিচের সমতল নিয়ে হচ্ছে সমগ্রতল। এখন এই তলের ক্ষেত্রফল কত, দেখো আমাদের ব্যাসার্ধ কিন্তু ওই আরই একক আছে, তাই না, ব্যাসার্ধ। তাহলে এই যে তলটা বৃত্তাকার তল, মানে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি πr²। তাহলে এই যে তলটা πr² আর এই বক্রতলটা 2πr², তো দুজন মিলে কত হবে আমাদের 3πr² হবে না, এই যে πr² আর 2πr² যোগ করে 3πr²। তাহলে দেখো এই যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল = আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা পেয়ে গেলাম 3πr²। এদের অনুপাতটি আমাদের বের করতে বলেছে। চলো দেখো, এখানে πr² আমরা যদি কেটে দিই, তাহলে আমাদের রয়ে যাবে কত, 4/3 রয়ে যাবে। দেখো 4/3 অ্যান্সার। তাহলে আমাদের যেটা আছে দেওয়া 4/3, তো আমাদের এখানে কি সত্যই দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সার আমরা কিন্তু সত্য পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা 6 নম্বর প্রশ্নে যাব। শ্রেণীমধ্যক যেটা বলা হয়, শ্রেণীমধ্যক নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা /2। হ্যাঁ, আমরা ক্লাস 9-এ এটা আমরা দেখেছি, ক্লাস 9-এ যখন আমরা করতাম অঙ্কগুলো, তোমরা দেখবা যে শ্রেণী
মধ্যমা বা শ্রেণী মধ্যক যেটা আমরা বের করতাম শ্রেণীর মধ্যমান, তাহলে এইভাবে নিম্ন সীমানা উচ্চ সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম না, তো এটাকে তো বলা হয় শ্রেণীর মধ্যক। নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2, একদম সেই সূত্রটি দেওয়া আছে, তাই এটা কিন্তু আমাদের সত্য দেওয়া আছে, তাহলে এখানেও আমরা এটা সত্য লিখে দেব। আচ্ছা, এরপরে আমরা 4-এর প্রশ্নগুলোতে চলে আসবো। তো 4-এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্নগুলো আছে। আচ্ছা, 4-এর 1-এর প্রশ্নটা দেখো কি বলছে। বলছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ বলে দিয়েছে 1500 টাকা, রাজীবের মূলধনটা 6000 টাকা এবং লাভ 900 টাকা, তার রোহনের মূলধন কত? আচ্ছা, তাহলে এখানে দেখো রাজীব আর রোহন আছে, তাহলে রাজীব, এই যে আমাদের দেখো এই যে রাজীব ইজ টু রোহন, এই যে সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, রাজীব ইজ টু রোহন। রাজীবের মূলধনটা কত বলে দিয়েছে? 6000 বলে দিয়েছে, ইজ টু। আর রোহনের মূলধন বের করতে বলেছে, সেটাকে আমরা এক্স ধরে নিলাম। ওকে, এক্সের মানটা আমাদের দরকার। এখন আমরা করব কি, মোট লাভ যখন দেওয়া আছে আর রাজীবের দেখো লাভটাও বলে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে রাজীবের লাভটা বের করি। এই যে রাজীব, ঠিক আছে, তো রাজীবের লাভ কি করে পাবো দেখো তো। রাজীব প্রথমটা, এই যে মূলধনটা 6000, তাহলে তার মূলধন 6000, মানে এটা তো আর লঘিষ্ঠ করা যাবে না। তা দেখো রাজীবের 6000 বাই আনুপাতিক যোগ, আনুপাতিক যোগ হচ্ছে 6000 যোগ এক্স ইনটু যেটা মোট লাভ হয় সেটা দিয়ে গুণ করতে হয়, যেটা নিয়ম আমাদের। এই যে 1500 টাকা, এই যে রাজীবের এটা লভ্যাংশ যেটা, আর সেই লভ্যাংশ লাভটা কিন্তু বলে দিয়েছে কত? 900, এরই মান হচ্ছে 900। এবার এখান থেকে সরল করে এক্সের মানটা যদি আমরা বের করে নিতে পারি তখন অ্যান্সারটা আমাদের চলে আসবে। চলো আমরা সরলটা করি। আচ্ছা, এই দুটো শূন্য কেটে দাও, 3 দিয়ে কাটাকাটি করলে 3 3 9, 3 5 15। আচ্ছা, 3 দিয়ে আমরা এখানেও কাটাকাটি করতে পারবো, 3 দিয়ে এটাকে যদি কাটাকাটি করে দাও, 3 দিয়ে 6 আর 3টা শূন্য বসে যাবে। দেখো তাহলে আমাদের রয়ে গেল কারা কারা। এদিকে দেখো, এদিকে যে গুণ করে নিই আমরা, পাই দিয়ে 10, এই যে 10,000 হয়ে যাবে এটা। আর নিচে ছিল 6000, 6000 প্লাস এক্স, আর এদিকে 1 আছে, বর্জ্য গুণ করে নিই আমরা। আচ্ছা, এটা যদি গুণ করি তাহলে 6000 প্লাস এক্স আর এদিকে 10,000। এই যে দেখো এখান থেকে এক্সের মানটা আমরা সহজে পেয়ে যাবো। এক্স সমান দেখো 10,000 থেকে 6000 কী হবে? এদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত আসবে? এটা 4000 চলে আসবে না? তো 4000 টাকা। তাই যে পেয়ে গেলাম অ্যান্সার। যে আমাদের যে বলেছিল যে রোহনের মূলধনটা কত, রোহনের মূলধনটা আমরা ধরে নিয়েছিলাম, এই যে এক্স টাকা ধরেছিলাম, সেটা কত পেয়ে গেলাম আমরা? 4000 টাকা পেয়ে গেলাম। তার রোহনের মূলধন 4000 টাকা আমাদের অ্যান্সার। এবার 2-এর প্রশ্নটা, একটি মেশিনের বর্তমান মূল্য 20,000 টাকা আছে, এটা বার্ষিক কত হারে মূল্য হ্রাস হলে 3 বছর পর মেশিনটির মূল্য হবে এত টাকা? কত হারে হ্রাসের হারটা, ঠিক আছে, হ্রাসের হারটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, সমহার হ্রাস এবং সমহার বৃদ্ধি যে অঙ্কগুলো আছে সেখান থেকে দিয়েছে এটা। তাহলে দেখো তো আমরা এটাকে আমরা এইভাবে করতে পারবো। আচ্ছা, এখানে দেখো অঙ্কটা বর্তমান মূল্য তো দেওয়াই আছে, তাহলে বর্তমান মূল্য এটা 3 বছর পর মেশিনের দাম হ্রাস পাচ্ছে, তার 3 বছর পর মেশিনের দাম কত হবে? দেখো বর্তমান দাম 20,000, 20,000, বর্তমান দাম 20,000 ইন্টু আমরা কী বের করতে চাইছি? 3 বছর পর মেশিনটির মূল্য বের করছি কিন্তু, হ্যাঁ, আমাদের দেওয়াই আছে, আবার আমরা বের করব যে মানগুলো দেওয়া আছে। আর বার্ষিক যে কত হার, সেই হারটা আমরা ধরে নেব, সেটা আমরা প্রথমে ধরে নিলাম যে R%, কত হারে হ্রাস পাচ্ছে R% হারে। তাহলে এভাবে সূত্রটা হবে যে যেটা বর্তমান মূল্য আছে সেটা ইন্টু 20,000 ইন্টু 1 মাইনাস, আচ্ছা মাইনাস হবে যেহেতু হ্রাস বলেছে, বৃদ্ধি বললে প্লাস দিবা, হ্রাস বললে মাইনাস দিবা, আর R% হারে, তাহলে R/100, এখানে আমরা R/100 ধরে নিলাম। আর এখানে পাওয়ারের সময়টা হয়ে যায়, মানে এটা সমূল চক্রবর্তীর সূত্রটার মতনই একবারে, এখানে একই রকম সূত্রটা হয়, সমূল চক্রবর্তীর সূত্র যেটা হয়, শুধু হ্রাস হলে মাইনাস আর বৃদ্ধি হলে প্লাস, এটা মনে রাখবা। সময়টা এই যে আমাদের দেখো, এই যে আমাদের 3 সময়টা, 3 বছর পর যে মেশিনটির যে মূল্য হবে, বর্তমান মূল্য যদি এই টাকা হয়, তাই না, 20,000 টাকা হয়, তা 3 বছর পর সেই মেশিনটির মূল্য কিন্তু এত টাকা হবে, যে টাকাটা কিন্তু বলে দিয়েছে, এই টাকাটাই বলেছে কত,
এই যে 14 এই যে 14,580 14,580 টাকা বলেছে। তাহলে আমাদের এখান থেকে দেখো আমাদের আরের মানটা বের করে নিতে হবে সলভ করে। আমাদের কত হারে হ্রাস পায় সেটা কিন্তু বেরিয়ে আসবে। চলো আমরা সলভ করি। আচ্ছা 1 মাইনাস r/100 পাওয়ারে 3 আর এখানে 14580 আর নিচে 20,000। আচ্ছা আমরা এখানে কাটাকাটি করে নেব। আমরা কাটাকাটি কী দিয়ে করবো? আমরা চলো 2 দিয়ে কাটাকাটি করতে পারবো। 2 দিয়ে যদি কাটাকাটি করি, তার আগে একটা শূন্য উড়িয়ে দিই, তারপর 2 দিয়ে কাটাকাটি করছি। 2 একে 2, 0 0 0, 3টা শূন্য বসে যাবে। আর এখানে 2 দিয়ে কাটাকাটি করো, 2 7 14 আর 2 2 4, 1 চলে আসলো 18, 2 9 18। ওকে। আচ্ছা আমাদের কত মানটা রইলো? এই যে 729 আর নিচে 1000। আচ্ছা এটাকে দেখো আমরা লিখতে পারবো, এটি তো 1 মাইনাস r/100 হোলটি দেবো, আবার 3 পাওয়ার আছে না। দেখো 729কে যদি ঘনমূল করো, 729-এর ঘনমূল 9 পাবা, সেটা 9। আর 1000-এর ঘনমূল 10 পেয়ে যাবা। এই যে এইভাবে ঘনমূল করে বাইরে কিউব করে দিলাম। ঘনমূল তোমরা দেখো এর লসাগু করবা, লসাগু করলেই কিন্তু ঘনমূল বুঝতে পারবা। ঠিক আছে, এখানে লসাগু সে তুমি 3 দিয়ে করো বা 9 দিয়ে করো, 3 দিয়ে করবা তা 6টা 3 পেয়ে যাবা। ঠিক আছে, এই যে লসাগুটা তোমাদের আমি যদি দেখাই, এভাবে করে লসাগু করে নেবা। লসাগু এই যে দেখো 3 দিয়ে তো যাবে, এটা 3 2 6, 3 4 12, 3 3 9, 3 8 24, 3 1 3, 3 দিয়ে 6, 3 7 21, 3 9 27, 3 3 9। দেখো তো কটা 3 পেয়েছো? এই যে পেয়েছো, এই যে দেখো এই যে পেলা। তাহলে 6টা 3 পেয়েছো না? 3টা 3-এর জন্য একটা 3, 3টা 3-এর জন্য একটা 3। এবার 3 3 গুণ করে কত হবে? 9। এই যে ঘনমূল, এভাবে তোমরা সহজে ঘনমূল করতে পারবা। লসাগু করে নিবা আর 3 জন করে নিবা, মানে 3টা থেকে একটা নিবা, 3টা থেকে একটা, আর এদের গুণ করে নাও। 3 3 গুণ করে কত হবে? 9 হবে। তাহলে এই সংখ্যাটার ঘনমূল আমরা 9 পেয়ে যাবো। এই যে ঘনমূল করার নিয়মটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। একইভাবে 1000-এ করবা, দেখবা 10 পেয়ে যাবে তোমরা। তাহলে দেখো এটা আমরা করতে পারবো, এটা থেকে এটা। এবার এখান থেকে পাওয়ার সমান, তার মূল সংখ্যার সমান করে নিতে পারবো। তাহলে 1 মাইনাস r/100 সমান এদিকে 9/10। যেখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, লসাগু 100 মাইনাস এটা 8টা নেমে আসবে, এটা 9/10। একটা শূন্য কেটে দাও। আচ্ছা এখানে যদি বর্গগুণ করে নিই, তাহলে 100 মাইনাস আর এদিকে আমাদের 90 হয়ে যাবে। আচ্ছা r এর মানটা, তাহলে মাইনাস r থেকে 90 এদিকে হয়ে যাবে কত? -100। আচ্ছা এখানে মাইনাস r, এদিকে -10 পাবো বিয়োগ করে। দেখো এটাতে বিয়োগ হবে, আর যে সংখ্যা বড় তার জন্য বসে, তার জন্য -10, মাইনাস কেটে যাবে। তাহলে আমরা r এর মান কত পেয়ে গেলাম? তাহলে r পেয়ে গেলাম আমরা 10 পেয়ে গেলাম। এই যে 10% হারে হ্রাস পাবে, আমাদের হ্রাসের মানটা বের করতে বলেছিল, এটা পেয়ে গেছি, তাই না? আচ্ছা 10% এর মানটা কত পেলাম? 10% হারে, যেহেতু হারে মূল্য যদি হ্রাস পায়, তার 3 বছর পর মেশিনের দাম এত হবে। এটা আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো, x বাস্তব হলে এই যে রাশিটা আছে, এই রাশিমালাটি ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে, এই রাশিমালাটির মান। তাহলে আমরা এই রাশিমালাটির মান ক্ষুদ্রতম মান নির্ণয় করতে পারবো। কীভাবে আমরা করবো দেখো দেখাচ্ছি। তো প্রথমে রাশিমালাটিকে আমরা টুকে নিচ্ছি। x কিন্তু বাস্তব বলে দিয়েছে, মানে বাস্তব বলতে x-এর যে কোনো আমরা বাস্তব মান পাবো। তো যাই হোক, ওটা উল্লেখ করেছে, বাস্তব রাশি আছে এটা। আচ্ছা রাশিটা আছে s² মাইনাস 6x প্লাস 10 আছে না? তো দেখো এটাকে, এই রাশিটার ক্ষুদ্রতম মান পাওয়ার জন্য আমরা কি করব? প্রথমে আমরা একটু সরল করে নিই রাশিটাকে, মানে এটা পূর্ণ বর্গাকার প্রকাশ করার আমরা চেষ্টা করব। দেখো পূর্ণ বর্গাকার প্রকাশ বলতে আমরা a² মাইনাস 2ab, 2a বলতে কিন্তু x, আর b আমরা নিয়ে নেব কত? b আমরা এখান থেকে আমরা 3 দেখতে পাচ্ছি, bটা আমরা 3, এটা যদি b হয় তাহলে b², মানে 3-এর স্কোয়ার, তাই তো? দেখো এইভাবে আমরা করতে পারবো। আর এবার লক্ষ্য করো, আমাদের 10 তো নিয়ে আসতে হবে, তাহলে এটা 3-এর স্কোয়ার বলতে 9, তাহলে এখানে কত দরকার? 1 দরকার। এটা 9 আর 1-এ আমাদের 10 আসবে,
এক্স স্কোয়ার তো মিলে যাবে, এটা 6x মাইনাস 6x মিলে যাবে, এটা 3 স্কোয়ার 9, আর আমাদের +1 নিতে হবে, ব্যালেন্স করতে হবে। তাহলে এই পার্টটা কিন্তু আমাদের পূর্ণবর্গ হয়ে গেছে। এটাকে আমরা লিখে দেবো a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, সরি এটা বিটা কিন্তু আমাদের 3 আছে, 1 দিয়ে দিয়েছে, এই যে আমাদের 3 a মাইনাস বি, ঠিক আছে, x মাইনাস 3 তার হোল স্কোয়ার হবে এই সূত্রটা, আর +1টা আমাদের রয়ে গেল। আচ্ছা এখন আমরা করব কি, আচ্ছা আমাদের এইদিকে আমাদের কত আছে, এদিকে আছে এস স্কোয়ার মাইনাস 6x প্লাস 10 সমান সমান এটা। আমরা যদি এই পার্টটা ছেড়ে দিই, এই যে পূর্ণবর্গ, এটা তো আমাদের বর্গের মান, এই বর্গের মানটা ছেড়ে দিলে কি হবে, তাহলে আমাদের এটা যদি 0 হয়, তাই না, তাহলে দুই দিকে সমান হবে। আর এটা যদি 0-এর চেয়ে বড় হয়, তাহলে কী হবে, 0-এর চেয়ে যদি বড় হয়ে যায়, তাহলে বড় জিনিসকে তুমি ছেড়ে দিচ্ছ, তাহলে এইদিকে ছোট হয়ে যাচ্ছে আর এইদিকে বড় হয়ে যাবে। তাই এটা যদি আমরা না লিখি, তাহলে এই মানটা হয়ে যাবে, এই মানটা হবে এই যে 1 কিংবা 1-এর চেয়ে বড় হবে এই মানটা, তাই না। এটা যদি না লিখি, এর মান কিন্তু কী হয়, যে কোনো এখানে লিখে দেবো, যেহেতু এই যে রাশিটা আছে না, কোনো রাশির বর্গের মানটা কী হবে, 0 কিংবা 0-এর চেয়ে বড় হয়, এটা মনে রাখো। এক্সে যে কোনো মান নাও, x যদি 3 হয়ে যায় না, তাহলে 3 আর -3 দেখো, 3 আর -3 কি কত হয়ে যাবে, এখানে কেটে যাবে, মানে 0 হয়ে যাবে। এক্সের মান 3 হলে পরে এই রাশিটা আমাদের কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এক্সের মান 3 ছাড়া অন্য কিছু হলে, অন্য কিছু যে কোনো কিছু মান নাও এক্সের মান, তুমি যদি এক্সের মান ধরো কত নিবা, তুমি ধরো এখানে নিয়ে নাও 8 নিয়ে নাও, এটা 8 থেকে 3 বিয়োগ, তাহলে 8 থেকে 3 বিয়োগ 5, 5-এর বর্গ কত 25, তা 25 0 চাই বড়, দেখো তাহলে এইভাবে কিন্তু স্যাটিসফাই করবে। তাহলে এই মানটা হয় 0 কিংবা 0-এর চেয়ে বড়। এই যদি 0 কিংবা 0-এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে এই মানটা হয়ে যাবে 1 কিংবা 1-এর চেয়ে বড়। একবার বুঝো জিনিসটা এটা, কারণ দেখো দুদিকে যেটা ছিল, দুদিকে সমান ছিল না, এখন এই যদি 0 হয়, তো 0 হতেও পারে, তোমাদের দেখালাম। এই যদি 0 হয়ে যায়, তা 0 হওয়া মানে কি, এটা কিন্তু এর সঙ্গে 1-এর সঙ্গে সমান আছে, এটা 0, তাহলে এই মানটা 1-এর সঙ্গে সমান আছে। এখন এটা যদি 0-এর চেয়ে বড় হয়, এর মান যদি ধরো 25 হয়ে যাবে, এখন তুমি 25টাকে তুমি লিখবা না, তো 25টাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে দেখো 25 থাকা মানে কি, 25 আছে, 25 আর 1 আছে, তারপরে এর সঙ্গে সমান, এখন 25টাকে তুমি লিখছো না, তাহলে এই ডান পক্ষটা কী হবে, ছোটো হয়ে যাবে, আর এই পার্টটা বড় হয়ে যাবে, এই জন্য এটাকে লেখা হয়। দেখো এই পার্টটা বড়, মানে 0 হলে পরে সমান হবে, আর 0-এর চেয়ে যদি বড় হয়, তাহলে এই দিকটা বড় হয়ে যাবে, এই দিকটা ছোটো হয়ে যাবে। তাই এটা সঙ্গে লিখতে পারবো, মানে এটা লিখতে পারবো আমরা যে গ্রেটার ওর ইকুয়াল, এটাকে বলা হয় গ্রেটার ওর ইকুয়াল, এটা সমান সমান, এটা টানটা একটু বড় হয়ে গেছে আমার, ঠিক আছে, গ্রেটার ওর ইকুয়াল বলা হয়। মানে এই রাশির মানটা হয় 1 হবে, না হলে 1-এর চেয়ে বড় হবে, এটা বোঝাচ্ছে। দেখো এই রাশির মানটা হয় 1 হবে, না হলে 1-এর চেয়ে বড় হবে। এই যে বড় মানে দেখো এদিকে চওড়া, এদিকে সরু আছে, চওড়া দিকে বড় বোঝায়। এটা তোমাদের কিন্তু জানতে হবে খুব ভালো করে, এটা অসমীকরণ বলা হয় এগুলোকে। মানে এখান থেকে কী বলা যায়, আবার বলি তোমাদের, এই রাশির মানটা হয় 1 হবে, নতুবা 1-এর চেয়ে এই রাশির মানটা বড় হবে, হয় 1 হবে, নাহলে 1-এর চেয়ে বড় হবে এর মানটা, তাই না। তাহলে যেহেতু এর সবচেয়ে ছোট মানটা 1, মানে 1-এর চেয়ে আর ছোটো হবে না, হয় 1 নাহলে 1-এর চেয়ে বড়, তাহলে সবচেয়ে ছোটো মান মানে এই রাশির ক্ষুদ্রতম মান কত পেয়ে গেলাম, দেখো 1 পেয়ে গেলাম। এটাতে আমাদের বের করতে বলেছিল যে এই রাশির ক্ষুদ্রতম মান নির্ণয় করো, কত পেলাম আমরা, 1 পেয়ে গেলাম না, দেখো অ্যান্সার আমাদের 1। তাহলে এই রাশিটির ক্ষুদ্রতম মান আমরা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এই যে দেখো 4 নম্বর প্রশ্ন। আচ্ছা 4 নম্বর প্রশ্নটা দেখো, x/y দেওয়া আছে 7:1, আর আমাদের এই যে রাশি আছে এত এত, এই দুটো রাশির অনুপাতটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তো এর সাহায্য নিয়ে কিন্তু এর মানটা বেরিয়ে আসবে, সহজেই বের করে নেব আমরা। তাহলে এখানে আমরা প্রথমে করব কি, দেখো প্রথমে আমরা এই যে দেখো x/y আছে, তাহলে আমরা x/y করে নিব, অনুপাতকে বাই করা যায়, x/y, এখানে 7/1 মানে 7ই হবে, 1 লিখলো কি না লিখলো। আচ্ছা তাহলে আমাদের এভাবে দাঁড়িয়ে গেল x/y 7। আচ্ছা এখানে দেখো তো এবার কি করব আমরা, এদিকে দেখো এই যে রাশিটার মান বের করতে বলেছিল না, তা আমরা একে বাই করে নিই, অনুপাতকে বাই করা যাবে, 5x মাইনাস 6y, আর নিচে এই যে নিচে 3x প্লাস 11y। আচ্ছা x/y আছে, তো আমরা এক কাজ করি, আমরা x/y করে নিই, কী করে নেব আমরা, x/y। তাহলে x/y যদি করতে চাও, বা আর একটা কাজ করতে পারো, x/y করো, বা এখান থেকে তোমরা ধরো x-এর মানটাই বের করে নাও, x-এর মান 7y, তাহলে x-এর জায়গায় 7y বসিয়ে দাও,
এই দেখো এক্সের জায়গায় আমরা বসিয়ে দেবো 5 ইন্টু 7y করে দিলাম, দেখো -6y। এটা আরও সুবিধা, 3 ইন্টু 7y প্লাস 11y। দেখো এটা সলভ করে নাও, বেরিয়ে আসবে মানটা। আচ্ছা এখানে দেখো এই যে দেখো y কিন্তু এখানেও y, তাহলে y কমন নিতে কেটে যাবে, এখান থেকে y কমন যাবে, এখান থেকে y কমন যাবে, তাহলে yগুলো কিন্তু আমরা কাটাতে পারবো, y আর নাই। তো এটা 5 সাথে 35 -6, আর এখানে 7 3 21 আর প্লাস 11। আচ্ছা 35 থেকে 6 বাদ, তাহলে 35 থেকে 6 বাদ দিলে কত হবে? 29 হবে এটা। আর 21 আর 11 যোগ করে নাও, 21 11 যোগ করলে এটা 32 পেয়ে যাবো। দেখো তাহলে আমাদের যে বলেছিল এই মানটা, এই যে এই দুটো রাশির অনুপাত কত, তো এই দুটো রাশির অনুপাত আমরা কত বলতে পারবো? কিছু অনুপাত করে নাও, তাহলে 29:32। দেখো এটাই আমাদের অ্যান্সার, 29:32। তার মানে চলো এখানে লিখে দিই অ্যান্সারটা, আমরা পেলাম 29:32 পেয়ে গেলাম, এই যে অ্যান্সার আমাদের। আচ্ছা 5 নম্বর প্রশ্ন, দেখো কোনো নির্দিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই বৃত্তচাপ মানে ওই বৃত্তচাপটি বৃত্তের পরিধির কত অংশ সেটা আমাদের এখানে বের করতে বলেছে। আচ্ছা খুবই ভালো প্রশ্ন। তো দেখো এখানে আমরা অঙ্কটাকে করবো এভাবে, দেখো আচ্ছা এখানে আমরা যেটা বলেছি একটি বৃত্তের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কোনটা বলেছে, তো তাহলে আমরা আগে প্রথমে তোমাদের একটা বৃত্তর ছবি আগে তৈরি করি। এই যে আমাদের একটা বৃত্ত, এইভাবে করে আমি দেখালাম, এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রি যেটা হবে কোণটা, তাহলে এই যে আমাদের 60 ডিগ্রি কোণটা, এই যে দেখো যেটা বলেছে যে কেন্দ্রে যখন 60 ডিগ্রি কোণ হবে তাহলে ওই বৃত্তচাপটি মানে এই যে বৃত্তচাপটা আছে এখান থেকে, এই বৃত্তচাপটার কথা বলেছি, এই বৃত্তচাপটি সম্পূর্ণ পরিধির কত অংশ সেটা আমাদের জানতে চেয়েছে, সম্পূর্ণ পরিধি কত। আচ্ছা দেখো সম্পূর্ণ পরিধি নিয়ে যে কোণটা তৈরি হবে কত হবে, মানে এক বৃত্তীয় কোণ যেটা হবে আমাদের 360 ডিগ্রি, মানে বৃত্তীয় কোণ যেটা এক বৃত্তীয় কোণ, তাহলে বৃত্তীয় কোণ কত হয় 360 ডিগ্রি, তাই তো। মানে 360 ডিগ্রি কোণে যদি বলি 360 ডিগ্রি কোণে বৃত্তচাপ বৃত্তের পরিধির কত অংশ, বৃত্তের পরিধি হচ্ছে সম্পূর্ণ অংশ মানে এক অংশ, এটা আমরা বলতে পারবো। এইভাবে কথাটা হবে, দেখো যে 360 ডিগ্রি কোণে বৃত্তচাপ বৃত্তের পরিধির কত অংশ হয়, টোটাল সম্পূর্ণটাই 360 ডিগ্রি কোণে, না এই যে পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি, তা পুরো পরিধির এক অংশ। তাহলে 360 ডিগ্রি কোণে বৃত্তচাপটা, এই যে পুরো বৃত্তচাপটা কত হবে, পরিধির এক অংশ। তাহলে আমাদের এই যে 60 ডিগ্রি কোণে যে বৃত্তচাপটা পুরো পরিধির কত অংশ বেরিয়ে আসবে। তার প্রথমে আমরা 1 ডিগ্রি কোণের বের করে নিই, 1 ডিগ্রি কোণের বৃত্তচাপ বৃত্তের পরিধির কত অংশ হবে 1/360 ডিগ্রি, 1/360 ডিগ্রি অংশ, তাই না, এত অংশ। আর 60 ডিগ্রি কোণের বৃত্তচাপ বৃত্তের পরিধির কত অংশ হবে, তাহলে 1/360 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি। এই যে দেখো এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা 0 ডিগ্রি দিলাম, 6 6 36, তাহলে আমাদের দেখো মানটা পেয়ে যাবো 1/6 অংশ। এই যে দেখো আমাদের দেখো 60 ডিগ্রি কোণে কেন্দ্রে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেই কেন্দ্রের কোণ নিয়ে যে বৃত্তচাপটা হবে সম্পূর্ণ পরিধির কত অংশ 1/6 অংশ। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, খুব ভালো প্রশ্ন ছিল। এই যে ওই বৃত্তচাপটি পরিধির কত অংশ হবে, সেটা হবে 1/6 অংশ হবে আমাদের। 6 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখো 6 প্রশ্নটা বলেছে এখানে পাশের চিত্র কিন্তু আমাদের দেওয়া আছে, পাশের চিত্রে এপি 4 সেমি, বিপি 6 সেমি, এসি 12 সেমি, বিসি 1 সেমি হলে এক্স এর মান এখান থেকে বের করতে বলেছে। সেটাও ভালো প্রশ্ন আমাদের। আচ্ছা তা দেখো এখানে আমরা কি করব, তাহলে আমরা প্রথমে এই যে ছবিটা আছে না, তাহলে এই ছবিটা ভালো করে আমরা তৈরি করে নিই খাতায়। আমরা এখানে ছবিটা যদি দেখাই ভালো করে, এই যে আমাদের একটা ত্রিভুজ আছে, তো ত্রিভুজটা আমাদের এখানে এবিসি বলেছে, এ বি আর সি। আর এই যে ভিতরে দেখো আমরা একটা অন্তর্বৃত্ত তৈরি করছি এখানে,
তাহলে এইভাবে আমাদের এভাবে অন্তর্বৃত্ত তৈরি হয়েছে। আর বৃত্তটি এবি বাহুকে পি বিন্দুতে স্পর্শ করেছে, আর এখানে বিসি বাহুকে বৃত্তটি কিউ বিন্দুতে স্পর্শ করেছে, বৃত্তটি এসি বাহুকে আর বিন্দুতে স্পর্শ করেছে। এইভাবে কিন্তু আমাদের প্রশ্নের ছবিটা কিন্তু দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখানে আমাদের যেটা জানতে হবে যে ধরো এই যে আমাদের বৃত্ত আছে না, তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দেখো স্পর্শক তৈরি হয়েছে, এপি স্পর্শক আর এ আর স্পর্শক। তাহলে কোনো বৃত্তের, এখানে বৃত্তের কেন্দ্রবিন্দু, কোনো বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে সেই বৃত্তের উপর যে স্পর্শকের দৈর্ঘ্য দুটি মানে এপি আর এ আর, এদের দৈর্ঘ্য সমান হবে, মানে এপি সমান সমান এ আর হবে। একইভাবে যে বি বিন্দুটা দেখো সে বৃত্তের বাইরে অবস্থান করেছে, আর বাইরের বিন্দু থেকে আমাদের স্পর্শক বিপি স্পর্শক আর বি কিউ স্পর্শক, তাহলে এই স্পর্শক দৈর্ঘ্য কী হবে, সমান হবে। একইভাবে সি বিন্দু, এই যে সি বিন্দু থেকে যে স্পর্শক দুটি সি আর আর সি কিউ, এই স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো এখানে যে এই যে আমাদের এখানে এপি সমান সমান এ আর, এপি সমান সমান এ আর আছে। আর এই বিন্দু থেকে বিপি সমান সমান বি কিউ, বিপি সমান সমান বি কিউ। আর এই যে আছে আমাদের সি বিন্দু, এখান থেকে পাবো সি আর সমান সমান সি কিউ, মানে সি আর সমান সমান সি কিউ পেয়ে যাবো আমরা। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো এইভাবে করে যদি সমান হয় তাহলে আমাদের দেখো এই যে আমাদের এক্সের মান বের করতে বলেছে, তো দেখো আমরা এক্সের মানটা পাবো। তার আগে দেখো আমরা এসিকে নিচ্ছি, এই যে এসি আমাদের এখানে, এই যে এসি কিন্তু 12 দেওয়া আছে, এসি আমাদের 12 সেমি আছে। দেখো এসিকে আমরা লিখতে পারবো, দেখো তো এই যে এসি আছে না, তাহলে এ আর, এসিকে লিখতে পারবো এ আর প্লাস সি আর, তাই না? তাহলে এসির জায়গায় আমরা বসাতে পারবো এসি জায়গায় এ আর প্লাস সি আর, এ আর সি আর নিয়ে আমাদের কি এসি। এখন দেখো প্রশ্নে এখানে আমরা দেখি যে কার মান দেওয়া আছে, এখানে আমাদের এই যে এপির মানটা 4 সেমি। দেখো এপি যদি 4 সেমি হয়, তাই তো, তাহলে এপির জায়গায় দেখো এই যে এপি আর এ আর সমান, তাহলে আমরা এখানে করছি এই যে এ আর এপি সমান, তাহলে এ আর এর জায়গায় আমরা এপি লিখতে পারবো, এপি, এদিকে সি আর 12, এই যে এপির মান বলেছে 4 সেমি, তাহলে এপির জায়গায় 4 বসিয়ে দিলাম, প্লাস সি আর সমান সমান 12, এখান থেকে সি আর এর মানটা পেয়ে যাবো। তাহলে সি আর সমান সমান 12 থেকে 4 বিয়োগ করে এটা 8 পেয়ে যাবা। তাহলে সি আর হয়ে গেল 8 সেমি। দেখো সি আর আর সি কিউ সমান, তা সি আর যদি 8 সেমি হয় তো সি কিউ কত হবে, তাহলে আমরা এখান থেকে সি কিউর মানটা পেয়ে যাবো, সি কিউর মানটা পেয়ে যাবো 8 সেমি আমরা, তাই তো। তার সি কিউর মান আমরা পেয়ে গেলাম 8 সেমি, এই যে দেখো 8 সেমি। এখন দেখো আমাদের যেটা আছে বিসি দেওয়া আছে, তো আমাদের আছে বিসি, বিসির মানটা হচ্ছে আমাদের এক্স, এই যে বিসিটা, তাহলে বিসিকে আমরা লিখতে পারবো বি কিউ প্লাস সি কিউ, তাহলে এখানে লিখবো বিসির জায়গায় বি কিউ যোগ সি কিউ, এই যে দেখো এটা এক্স। এখন দেখো তো এই যে বি কিউ লক্ষ্য করে এখানে এই যে প্রশ্নে আমাদের এই যে বি কিউ, এই যে আমাদের বিপির মান 6 সেমি দেওয়া আছে, তাহলে বিপি আর বি কিউ সমান, তাহলে আমরা বি কিউর জায়গায় বিপি বসাতে পারবো, তাহলে এখানে আমি বি কিউর জায়গায় বিপি বসিয়ে দিলাম, প্লাস আর সি কিউর মান কিন্তু জানা আছে 8 সেমি, আমরা বের করলাম, সি কিউ হচ্ছে আমাদের 8 সেমি, এদিকে এক্স। এবার বিপির মানও দেখো দেওয়া আছে প্রশ্নে, বিপি হচ্ছে 6 সেমি, তাহলে বিপির জায়গায় আমরা 6 সেমি লিখবো 8, এক্স সেমি, 6 8 14, তা দেখো অতএব এক্সের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এক্স সমান কত বলবো, এই যে 8 আর 6 যোগ করে আমরা পেয়ে যাবো 14 সেমি, এটা হচ্ছে আমাদের এক্সের মান 14 সেমি, আনসার হয়ে গেছে। এবার চলে যাবো আমরা 7 নম্বর প্রশ্নে। দেখো 7 প্রশ্নটা আমাদের কি আছে, দেখো ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডি সমান্তরাল বিসি এভাবে বলেছে, আর এডি টু ডিবি দেওয়া আছে, তাহলে এ এর মানটাও দেওয়া আছে, আর এসির মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা ছবিটা একটু তৈরি করি, ছবি তৈরি করে আরও প্রশ্নটা ভালো করে বুঝবো। আমাদের এখানে ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এবিসি, এখানে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু বলেছে ডি, আর এই যে এসি বাহুর মধ্যবিন্দু
এসি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে আমাদের ই, আর এখানে ডি, এই দেখো ডি সমান্তরাল বিসি একটা প্রশ্ন বলে দিয়েছে, এই দুটো বাহু সমান্তরাল বলেছে। আর এখানে এডি, এই যে এডি বাই ডিবি, এই যে এডি বাই ডিবি, এই যে এডি বাই ডিবি অনুপাতকে বাই করতে পারবো 3/1, মানে 3/1 বলতে 3, এই যে, তাই তো? তাহলে এডি বাই ডিবি এর মানটা কিন্তু 3, এটা আমরা পেয়েছি। আচ্ছা, তা দেখো কোনো ত্রিভুজের এবিসি ত্রিভুজের যদি ডি সমান্তরাল বিসি যদি হয়, তাহলে আমরা থেলেসের উপপাদ্য থেকে আমরা পাবো, দেখো থেলেসের উপপাদ্য থেকে কী পাবো, এই যে এডি বাই ডিবি, মানে এডি বাই ডিবি সমান সমান হয়ে যাবে এই বাই ইসি, এটা পাবো। কিন্তু যে কোনো ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে থেলাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, তাই তো? চলো এখান থেকে আমরা পেয়ে যাবো এসির মানটা পেয়ে যাবো। আচ্ছা, এর মানটা আমরা 3 পেয়ে গেলাম, এটা 3। আর এই দেখো এই বা ইএ একই ব্যাপারটা, এই যে ইএ, তাহলে এর মান কিন্তু 3.9, এটা প্রশ্ন বলে দিয়েছে। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের 3.9 বলেছে, সে আমি বুঝিয়ে দিলাম। আর ইসির মান জানা নাই তো, দেখো ইসিকে আমরা কী লিখতে পারবো, ইসিকে এসি থেকে এই যে এই বাদ দিলে তো হবে, তাহলে এসি মাইনাস এই যে এই, তাই তো? তাহলে এর মানটা 3.9, তাহলে এদিকে 3 রয়ে গেল 3.9, এসি আমাদের মান বের হবে, আর এর মানটা হচ্ছে 3.9, এই যে দেখো। এবার এখান থেকে সরল করে আমরা কার মানটা, এসির মানটা বের করে নেব। আচ্ছা চলো আমরা এসির মানটা সরল করে বের করি। আচ্ছা, এখানে 3 দিয়ে কাটাকাটি করতে পারবো, 3 একে 3, এই যে দেখো 3 একে 3.339, এটা হয়ে যাবে। এটা যে বর্গমূল করো, তাহলে এসি মাইনাস 3.9, আর এদিকে 1.3 রয়ে যাবে। তাহলে এসি সমান সমান 1.3, এটা যোগ হয়ে যাবে 3.9, আর এটা যোগ করে নিই, তাহলে এসির মান আমরা পেয়ে যাবো 9 আর 3 যোগ করে 12, এদিকে 4, 3 আর 1 আছে 10 এখানে বসিয়ে দিতে হবে, 3 একে 4 আর 1 5, এই যে দেখো 5.2 পেলাম। তো এসির মান 5.2 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার, এসির মান যে বলেছিল অ্যান্সার কিন্তু আমরা বের করে নিলাম। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা পরের প্রশ্নে। আচ্ছা, এই যে একটা কোণ দেওয়া আছে, দেখো ডিগ্রি মিনিট, এই যে দেখো 52 ডিগ্রি 28, একটা ডেসে এটাকে মিনিট বলা হয়, 28 মিনিট, আর 23 সেকেন্ড, এই যে ডবল ডেসের সেকেন্ড। তাহলে এই যে কোণটা আছে না, এই কোণের পূরক কোণ আর সম্পূরক কোণের মান বের করতে বলেছে। আচ্ছা, পূরক কোণ বলতে মানে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি যদি হয়, তখন একটিকে অপর কোণের পূরক কোণ বলা হয়। মানে পূরক কোণ পেতে গেলে 90 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করব, তাহলে পূরক কোণ পেয়ে যাব। তা প্রথমে আমরা পূরক কোণটা বের করি আগে, পূরক কোণ, এই যে পূরক কোণ, ঠিক আছে? পূরক কোণটা পাবো, তার কী করে পাবো, এই যে 90 ডিগ্রি থেকে আমরা বিয়োগ দিব 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি কোণটাকে আমরা এই আকারে আমরা তৈরি করব, মানে ডিগ্রি মিনিট সেকেন্ডে। তা দেখো তো এটাকে আমরা করব, 90 ডিগ্রিকে করে দিলাম 89 ডিগ্রি 60 মিনিট, এভাবে করে দিতে পারবো, তাই না? মানে এখান থেকে 1 ডিগ্রি কমালাম আর 60 মিনিট নিয়ে নিলাম। তোমাদের জানতে হবে 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রিকে আমরা 60 মিনিট লিখতে পারবো। তাহলে এভাবে দেখো 90 ডিগ্রি সমান সমান এটা লেখা যায় 89 ডিগ্রি 60 মিনিট। আবার দেখো 89 ডিগ্রি বসিয়ে দিলাম, আর 60 মিনিট থেকে 1 কমিয়ে নিলাম, মানে 59 মিনিট বললাম, এই যে 59 মিনিট। তাহলে 1 মিনিট কম লিখেছি, সেই 1 মিনিটকে আমরা 60 সেকেন্ড বলতে পারবো। দেখো, তাই যে 90 ডিগ্রি সমান সমান কত করলাম, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, একদম এই আকারে আমরা তৈরি করে নিলাম, তখন এই বিয়োগটা করা যাবে। এবার আমরা বিয়োগটা দিয়ে দেবো, এই কোণ থেকে এই কোণটা আমরা বিয়োগ দিয়ে দেবো। তো চলো আমরা বসাও, ডিগ্রি জায়গায় ডিগ্রি, এখানে 52 ডিগ্রি, আর মিনিট এখানে ছিল আমাদের 23 সেকেন্ড, এই যে 23 সেকেন্ড, এই যে বসিয়ে দিয়েছি। এবার আমাদের বিয়োগ করতে হবে, আমরা পেয়ে যাব পূরক কোণ পেয়ে যাব, আমরা কিন্তু পূরক কোণ বের করছি। চলো বিয়োগটা যদি করো, তা দেখো তো এটা পেয়ে যাবা 7 সেকেন্ড, এদিকে 7 আর এদিকে আমাদের হয়ে গেল কত, এটা হয়ে গেল আমাদের 5, আর 2 কত দিলে 5, 3 দিলে 37, বিয়োগ করে আমরা পাবো 37 সেকেন্ড পাবো।
আর এটা বিয়োগ করব। এটা যদি বিয়োগ করি দেখো কত হবে আমাদের, এই যে এদিকে 59 আছে মিনিট, আর এইদিকে আমাদের, আচ্ছা আমাদের এখানে কত ছিল দেখো তো, একটু ভুল লিখে দিয়েছি। আচ্ছা এখানে আছে আমাদের 58, আমি লিখে দিয়েছি 28, এটা আমাদের 5 করতে হবে। আমাদের একটু এটা ছুটে গেছে, এটা কী লিখবো, এটা 58, 5 হবে আমাদের। যাই হোক, এটা আমাদের 5 বুঝে নিবা। এটা যদি বিয়োগ করে দেখো তো, এই যে 59 মিনিট থেকে 58 মিনিট বাদ দিলে পরে 1 মিনিট পাবা, এটা আমাদের কিন্তু 1 মিনিট রয়ে যাবে। আর এদিকে এবার ডিগ্রিটা দেখো, 2 কত হলো 9, এটা হবে আমাদের 7 ডিগ্রি, আর এটা আমাদের 5 কত হলো 8, এটা হবে 3, তাহলে এই যে 3, তাহলে 37 ডিগ্রি 1 মিনিট 37 সেকেন্ড, এই যে আমাদের অ্যান্সার। দেখো এটা কিন্তু আমাদের পুরো কোণ পেয়ে গেলাম, এই যে পুরো কোণটা, ঠিক তো? আচ্ছা পুরো কোণ তো হয়ে গেছে, এবার আমাদের দেখাতে হবে সম্পূরক কোণ। আমরা কি দেখাবো? সম্পূরক কোণ। এই দেখো আমাদের সম্পূরক কোণের কথা বলেছিল, তাহলে আমরা দেখাবো সম্পূরক কোণের মান। তা সম্পূরক কোণ দেখাতে গেলে আমাদের এই কোণটি দেখাতে বলেছে না সম্পূরক কোণ, তাহলে এই কোণটাকে 180 ডিগ্রি থেকে আমরা এই কোণটা বিয়োগ দিয়ে দেবো। 90 ডিগ্রি থেকে বিয়োগ দিলে পরে তোমরা পূরক কোণ পাবা সেই কোণের, আর সেই কোণটাকে যদি 180 ডিগ্রি থেকে বিয়োগ করো তাহলে এই কোণের সম্পূরক কোণ পেয়ে যাবা। তাহলে এখন আমরা বিয়োগ দেবো 180 ডিগ্রি থেকে। তাহলে 180 ডিগ্রি কোণটাকে আমাদের ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে তৈরি করে নিতে হবে। তো একইভাবে এটাকে তৈরি করতে পারবা, 1 ডিগ্রি কমালে 79 ডিগ্রি 60 মিনিট, তাহলে 79 ডিগ্রি এটা হবে 59 মিনিট, তাহলে এখানে 60 সেকেন্ড করে নেবা একদম আগের মতো। এবার বসিয়ে দাও। তা আমাদের যে কোণটা ছিল এই যে 52 ডিগ্রি 58, এই যে আমরা 28 লিখে দিয়েছিলাম, এটা হবে 58 মিনিট আর 23 সেকেন্ড। চলো এখানে বিয়োগ করলে আমাদের দেখো আমাদের সম্পূরক কোণটা বেরিয়ে আসবে। আচ্ছা এখানে যদি আমরা বিয়োগটা দেখাই, তো এটা আমাদের কত পেয়েছিলাম এর আগেরটাই, 37 সেকেন্ড আসবে। আর এটা বিয়োগ করলে এটা 1 মিনিট পাবা। আর এটা বিয়োগ করে এটা হয়ে গেল 7 ডিগ্রি, এটা হয়ে গেল 5 কত হলো 7, 2, এটা 2, আর এই যে একটা নেমে যাবে 127 ডিগ্রি। 127 ডিগ্রি 1 মিনিট 37 সেকেন্ড। এই যে দেখো এটা হচ্ছে আমাদের সম্পূরক কোণ। দেখো পূরক কোণও পেয়ে গেলাম আর সম্পূরক কোণও পেয়ে গেলাম। এভাবে কিন্তু তোমাদের অ্যান্সারটা করে নিতে হবে। আচ্ছা এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্নে, 9 নম্বর প্রশ্ন। দেখো 9 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে, এটা সাইন 3 থিটা 1 যদি হয় তাহলে এর মানটা বের করতে বলেছে, আর থিতার মানটা বলে দিয়েছে 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোটো। মানে এখানে থিতাটা সবসময় সূক্ষ্মকোণ নিয়ে কাজ করা হয়। তো চলো আমরা এটা তো সহজেই বের করে নিতে পারবো। দেখো তো এটা আমরা এইভাবে করে নিতে পারবো। এখানে যে আছে সাইন 3 থিটা আছে না, সাইন 3 থিটা সমান সমান এই যে 1 আছে, আমরা সাইন দিয়ে লিখব, সাইন কত ডিগ্রির মান 1 হবে। তো আমাদের এখানে জানতে হবে সাইন 90 ডিগ্রির মান কিন্তু আমাদের 1 হবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো ওই দিকে সাইন সাইন যদি ভ্যানিশ করো তাহলে এখানে 3 থিটা সমান সমান এই যে 90 ডিগ্রি, তাই না? 3 থিটার মানটা কত হবে? 90 ডিগ্রি হবে। আচ্ছা 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 3 3 9, আর এই যে শূন্যটা বসিয়ে দেবা। থিতার মানটা কত? 30 ডিগ্রি। তাহলে থিতা সমান সমান কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, তা দেখো থিতার মানটা পেয়ে গেলাম না। এখন আমরা এই জায়গায় থিতার জায়গায় থিতার মানটা বসিয়ে আমরা এর মানটা কিন্তু আমরা বের করে নিতে পারবো সহজে। তো দেখো তো আমাদের আছে কত? কট, তাহলে কট 3 ডিগ্রি হবে মাইনাস ট্যান 2 থিতা আছে, মানে 2 × 3 ডিগ্রি। আচ্ছা কট 3 ডিগ্রির মান দেখো, ট্যান 3 ডিগ্রির মানটা হয় 1/√3, কট উল্টো হবে, তাহলে এটা হবে √3 হয়ে যাবে শুধু। আর এটা কিন্তু আমাদের আছে ট্যান 60 ডিগ্রি। আচ্ছা √3 মাইনাস ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান হয় √3। আচ্ছা √3 কেটে গেলো, আমরা কত পেলাম? 0 পেয়ে গেলাম। দেখো অ্যান্সার কিন্তু আমাদের 0। দেখো এই যে মান বের করতে বলেছিল এর মানটা আমরা 0 পেয়ে গেলাম। 10 নম্বর প্রশ্ন, একটি ঘনকের একটি তল 64 বর্গ সেমি, তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা তাহলে দেখো তো এখানে আমাদের যেটা আছে দেখো, এই যে একটি ঘনকের একটি তল 64 বর্গ সেমি বলেছে,
তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য আমাদের যে বের করতে বলেছে তা আমরা সহজেই বের করে নিতে পারবো। তাহলে আমাদের ঘনকের একটি তল মানে ঘনকের প্রত্যেকটি তল কী হয় বর্গক্ষেত্র হয়। ঘনকের 6টি তল থাকে। তাহলে একটি তল বলতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ঘনকের যদি আমরা দেখো ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম, সেটা হচ্ছে ঘনকের ধারের দৈর্ঘ্য। তো ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি জানি আমরা এ স্কোয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঘনকের তলগুলো তো বর্গক্ষেত্র, তা সেই একটি তল বলতে বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। যদি ঘনকের ধারের দৈর্ঘ্য এ হয় তাহলে তার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার। আর এই যে আমাদের একটি তল ক্ষেত্রফল বলে দিয়েছে 64 বর্গ সেমি, এ স্কোয়ার সমান 64 বর্গ সেমি। এখান থেকে এর মানটা পেয়ে যাবো। তাহলে এর সমান কত হবে 64 বর্গমূল হবে 8। দেখো আমরা 8 সেমি পেয়ে গেলাম এর মানটা। তার ঘনকের ধারের দৈর্ঘ্য মানে পেয়ে গেলাম কত 8 সেমি। সেই ঘনকটির কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র তোমাদের এটা জানতে হবে যে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। √3 ইন্টু বাহু কিন্তু দেখো ধারের দৈর্ঘ্য যেটা 8 পেয়ে গেছি আমরা, তাহলে এখানে 8 লিখে দেবো। তো আমাদের অ্যান্সারটা হয়ে গেল 8√3 সেমি, তাই তো? এই যে দেখো অ্যান্সার আমাদের। তো ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকটির কর্ণের দৈর্ঘ্য 8√3 সেমি। চলে যাবো এবার 11 নম্বর প্রশ্ন। দেখো আমাদের এখানে 11 নম্বর যে প্রশ্নটা বলেছে, একটি কাঠের অর্ধগোলকের ব্যাস দেওয়া আছে 12 সেমি। ওই কাঠটি থেকে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে তার ক্ষেত্রফল বের করতে বলেছে। খুব ভালো প্রশ্ন। এখানে দেখো অর্ধগোলকের কথা বলেছে, তাহলে আমরা কি করব, এই যে অর্ধগোলকের একটা ছবি তৈরি করব। অর্ধগোলকের মধ্যে গোলক বলেছে, তো অর্ধগোলক আগে তৈরি করি। আমাদের অর্ধগোলক এভাবে আমরা তৈরি করতে পারবো। এই যে আমাদের অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলকের এই যে এই ব্যাসার্ধ দুটো কি হবে, এটাও আমাদের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। অর্ধগোলকের উচ্চতাটা এই যে ব্যাসার্ধটা সমান হয়। আচ্ছা, তাহলে এর মধ্যে অর্ধগোলক থেকে একটি সর্ববৃহৎ সবচেয়ে বড় গোলক কাটবে, মানে অর্ধগোলকের মধ্যে সবচেয়ে বড় গোলক, সেটা কিভাবে তৈরি হবে ছবিটা একদম দেখো তো এইভাবে তৈরি করতে পারবা। এই জায়গা থেকে এই যে আমাদের এইভাবে কিন্তু গোলকটা পাওয়া যাবে, এই যে এইভাবে, তাই না? তাহলে দেখো এই যে অর্ধগোলকের ব্যাস মানে এটা যদি ও হয়, ও এ বি, মানে ও এ আর ও বি এখানে সমান আছে, ও এ সমান সমান ও বি। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে এরা, তাহলে আমাদের ব্যাস আছে 12 সেমি। তাহলে ব্যাসার্ধগুলো কত হবে, এই যে ব্যাসের অর্ধেক হবে, তাই না? এই যে ব্যাস ছিল 12 সেমি, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধগুলো, তাহলে আমরা কত পেয়ে যাবো, এটা 6 সেমি পেয়ে যাবো। মানে সেই যে অর্ধগোলক ছিল না, সেই অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, যেহেতু ব্যাস 12 সেমি বলেছি। এখন দেখো এখানে হচ্ছে যে গোলকটা আমরা নিয়েছি সর্ববৃহৎ গোলক, তার ব্যাসার্ধ যদি বের করতে চাই, দেখো এটা তো হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ ও বিটা, আর এটা যদি ও, এটা আমাদের বিন্দুটা, এটাকে পি বিন্দু দিয়ে দিলাম। পি বিন্দু হচ্ছে এই ভিতরে, তাহলে এখানে যে পিবি বা ওপি, তাহলে এই যে ওপিটা কী হয়ে যাবে, ওপিটা হবে সেই গোলকটির ব্যাসার্ধ মানে ওপি। ওপি হচ্ছে অর্ধগোলকের ভিতরে যে সবচেয়ে বড় গোলকটা তৈরি হয়েছে সেই গোলকটির ব্যাসার্ধ ওপি, সেটা কত হবে দেখো তো, এই যে ওবির অর্ধেক হয়ে যাবে না, মানে 6 সেমির অর্ধেক, 6 সেমিকে অর্ধেক করলে পরে কত পেয়ে যাবো আমরা, 3 সেমি পেয়ে যাব। এই যে 3 সেমি, তাহলে সেই গোলকটির যে গোলকটি পাওয়া যাবে সেই গোলকটির ব্যাসার্ধ কিন্তু 3 সেমি। তো গোলকটির ব্যাসার্ধ যদি 3 সেমি হয় তার ক্ষেত্রফল চেয়েছে, মানে সেই গোলকটির ক্ষেত্রফল, সমকোণের ক্ষেত্রফল। তার সমকোণের ক্ষেত্রফল সূত্র আমি কি জানি, তার এই যে গোলকটির সমকোণের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কোয়ার। আর বলতে হচ্ছে 3, এই যে 3 স্কোয়ার, এটাই আমাদের। চলো আমরা এটা সরল করে নিই। পাই বলতে 22/7 আর 3 স্কোয়ার বলতে 9। এই যে দেখো আমাদের এককটা কী হবে, এককটা হবে বর্গ সেমি হয়ে যাবে, বর্গ সেমি। আচ্ছা, আমাদের তো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমরা যদি গুণ করে নিই, দেখো এই যে এদিকে হবে 88 গুণিত 9, এইদিকে 7। আচ্ছা, 88 আর 9 গুণ করবো, 88 আর 9 গুণ করে তোমরা পেয়ে যাবা 792 পেয়ে যাবা, আর নিচে 7, এটা ভাগ করে নাও।
আচ্ছা এখানে দেখো এই যে ভাগটা করো, আচ্ছা 7, 7 একে 7, আচ্ছা 9, আচ্ছা 9টা নামালে পরে এই যে দেখো 7 একে 7, এই যে আচ্ছা এখানে আমার কত নামবে, এটা আমাদের 2 নামবে, এই যে 2 আর এই যে 2টা নেমে যাবে। আচ্ছা তাহলে এবার দেখো তো এখানে আমাদের 7 3 21 3বার নিতে পারবো। ও 7 একে 7, তো এখানে আবার 7 কেন নিচ্ছি, সরি এটা তো আমাদের 1 আছে, এটা 1 আছে, সরি এখান থেকে এটা 1 1 আর 7 3 21, এই যে 3, আচ্ছা 1 নামবে আমাদের, ঠিক আছে। তাহলে এই যে 113 পূর্ণ 1টা উপরে চলে যাবে আর এই 7টা নিচে চলে যাবে, এই যে আমাদের 113 পূর্ণ 1/7 বর্গ সেমি, বর্গ সেমি সমান সমান এই যে 103/এত বর্গ সেমি, এই যে আমাদের অ্যান্সার, তাই না। তোমরা এটাও রাখতে পারো 792/7 বর্গ সেমি, এটাও রেখে দিলে হবে, ভাগ না করলে হয়, আর ভাগ করলে এভাবে ভাগটা দেখিয়ে দিবা, তাই তো। তো আমরা অ্যান্সার পেয়ে গেছি, তাই তো। এই যে অর্ধগোলকের মানে সেই যে অর্ধগোলকের কথা বলেছিল, সেই অর্ধগোলক, এই যে দেখো সেই অর্ধগোলক থেকে যে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এখানে যদি লিখি ছোট্ট করে 113 পূর্ণ 1/7 বর্গ সেমি, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এবার আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো আমাদের এখানে যে প্রশ্নটা বলে দিয়েছে, আমাদের ইউআই দেওয়া আছে, সামেশন এফআই ইউআই দেওয়া আছে, সামেশন এফআই দেওয়া আছে, তাহলে এক্স বার যেটা, আচ্ছা তাহলে এখানে দেখো এক্স বারের যেটা সূত্র, তাহলে এক্স বারের সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে। এক্স বার সমান সমান কত, এ প্লাস এইচ ইন্টু সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই, এই যে দেখো এটা হচ্ছে এক্স বারের সূত্র। তাহলে আমরা কি করব, দেখো তো এখানে আমরা মানগুলো জানতে হবে এ এইচ এদের, তো আমাদের শুধু এখানে দেখতে পাচ্ছি যে মানগুলো দেখা যাচ্ছে, এর মানটা এ আর এইচের মানটা দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে এটা থেকে আমরা বলে দিতে পারবো, এই যে আমাদের দেওয়া আছে ইউআই, এই যে xi মাইনাস 24/10, এই যে এখান থেকে আমরা কিন্তু এর মানটা আর এইচের মানটা বলতে পারবো। এখান থেকে এ হবে দেখো এই যে 24, এটা হচ্ছে এর মান, যেটাকে কাল্পনিক গড় বলা হয়, ঠিক আছে এ, তো এটা হচ্ছে আমাদের এর মানটা কত 24, আর এইচ হচ্ছে এটা, এই যে মানে এই যে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে যেটা পাবো শ্রেণী দৈর্ঘ্য, উচ্চতা, তো এইচ হচ্ছে আমাদের এটা, এইচ হচ্ছে 10, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এ, তো এইচের মান পেয়ে গেলাম। এবার সব মানগুলো জানা আছে, এবার আমরা বসিয়ে দেবো। চলো আমরা যদি বসিয়ে দিই, এখানে এ বলতে কত 24 প্লাস এই যে 24, আর এইচ হচ্ছে আমাদের 10 গুণিত সামেশন এফআই ইউআই, তাহলে সামেশন এফআই ইউর মানটা কত 25, আর সামেশন এফআই হচ্ছে 100, এই যে দেখো। চলো এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা এখানে 25 4 100 কাটাকাটি করলাম, এখানে 2 2 4 2 5 10, তাহলে আমরা দেখো তো কত পাচ্ছি, এদিকে তো আমাদের 24 থেকে গেল, এই যে আমাদের এদিকে এখানে আমাদের 24 প্লাস এটা 5/2, এখানে আমরা যদি ভগ্নাংশে যোগ করে নিই তাহলে লসাগু 2, 24 2 48, আর এটা 2 মিলে গেলে 5 নেমে যাবে। আচ্ছা 48 আর 5 যোগ করে তোমার পেয়ে যাবে 53 পেয়ে যাবে, 53/2, এটাকে 2 দিয়ে যদি ভাগ করে নাও তাহলে 2 দিয়ে 4 হবে, সরি, আচ্ছা এখানে 1 নামবে 3 নেমে যাবে। আচ্ছা এখানে আমরা 2 5 10 করে নেব, এটা আমাদের চলে আসবে 3 চলে আসবে, সরি এটা 2 5 10 না করে 2 12 করবো, এখানে 12 নেওয়া যাবে, 10 করে দিচ্ছি, এটা 6 নিতে পারবো, এটা 6 করে না, তাহলে এখানে আমাদের 1 নেমে যাবে 1, আচ্ছা দশমিক নিয়ে আমরা 0 নিয়ে নিলাম, তাহলে আমরা 2 5 10, 2 5 10, তো দেখো আমাদের যে অ্যান্সারটা আসলো এক্স বারের মানটা কত পেলাম, এই যে 26.5, তাই তো, এটা হচ্ছে আমাদের এক্স বার, এটা আমাদের অ্যান্সার, এই যে আমাদের অ্যান্সার কিন্তু চলে এসেছে। আচ্ছা এরপরে যে বড় প্রশ্নগুলো আছে, দেখো বড় প্রশ্নগুলো তোমরা চাইছো সবাই, আমাকে কমেন্টে জানাচ্ছ যে স্যার বড় প্রশ্নগুলো করান,
তো আমি তোমাদের এই বড় প্রশ্ন নিয়ে যে কথাটা আমি বলবো, তোমাদের কমেন্টও আমি অনেক কমেন্টও জানিয়েছি তোমাদের যে বড় প্রশ্নগুলো কিন্তু সব বইয়েরই অঙ্ক। তো বইয়ের অঙ্কের ক্লাসগুলো আমি অনেক দিয়েছি, আরও দিব। তোমাদের পরপর ক্লাস যাচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো যাচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা দেখো। আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ভিজিট করো, ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু এই যে বইয়ের অঙ্কগুলো যেগুলো আছে এগুলো পেয়ে যাবা। আর যেটা বলবো যে অনেক অঙ্ক আছে এমন যে বইয়ের বাইরে থেকে আসছে, যে বইয়ের অঙ্কর সঙ্গে মিলছে না, আর ওই অঙ্কগুলো তোমরা করতে পারছো না। অনেকটা আছে যে এমন অঙ্ক আছে যে বইয়ের বাইরে আছে এবং অঙ্কটা করে নিতে পারছো, এবং যারা করতে পারছো না, যে বইয়ের বাইরের অঙ্ক আছে স্যার আমরা অঙ্কটা করতে পারছি না, তা তোমরা কি করবা, সেই অঙ্কের নাম্বারটা মেনশন করবা, কত নাম্বার মডেল সেট আর কত নাম্বার, যে 5-এর 1 বা 5-এর 2, সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে আমাকে কমেন্টে জানাবা। তোমাদের কমেন্টের আসা যে অঙ্কগুলো থাকবে আমার কাছে, সেই অঙ্কগুলো আমি নোট করে রাখবো, আর সেই অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের ক্লাস দেব। ঠিক আছে? সেই বই থেকে যেগুলো অঙ্ক থাকবে না, বইয়ের বাইরের অঙ্ক, সেগুলো অঙ্কগুলো নিয়ে আমি এক ক্লাস দিব তোমাদের। এর আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের চিন্তা করার কোনো দরকার নয়। ঠিক আছে? বেশিরভাগ অঙ্কগুলো তোমরা দেখবা যে বড় প্রশ্নগুলো সব বই থেকেই পাবা, আর যেগুলো বইয়ের বাইরের অঙ্ক আছে, যেগুলো তোমরা করতে পারছো না, যে তোমরা প্র্যাকটিস করো, শিখো ভালো করে। অনেক অঙ্ক আছে যে করতে পারবা, আর কিছু কিছু অঙ্ক তোমরা নাও করতে পারো, অসুবিধা হতে পারে তোমাদের। তো সেই অঙ্কের নাম্বারটা, যেটা অঙ্ক পারবা না, সেই অঙ্কের নাম্বারটা মেনশন করি, এবং মডেল সেটটাও মেনশন করবা, কত নম্বর মডেল সেট আর কত নম্বর প্রশ্ন, তাই তো? সেটা মেনশন করে কমেন্টে জানাবা। তোমাদের আসা কমেন্টে সব অঙ্কগুলো নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো, তোমাদের ক্লাস আমি দেব। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের অবশ্যই ভিডিওগুলোতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।